আচ্ছা, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সবাই কি ক্লিয়ারলি আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন? একটু কমেন্টে জানাবেন যে সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে। একটু সকলে আমাকে কমেন্ট দিয়ে জানান যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, ঠিক মতো শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা সবাই। আচ্ছা, হ্যাঁ, যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে আমাকে ঠিক মতো শুনতে এবং দেখতে পাচ্ছেন? একটু কমেন্ট করেন তো ভাইয়া, যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। একটু কমেন্ট দেখতে চাই সবার। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি প্রায় 150 জনের মতো যুক্ত হয়ে গেছে লাইভে। জি, ক্লিয়ার আছে, ওকে। আজকে আমরা দুইটা গুরুত্বপূর্ণ টপিক পড়বো, ওকে। এই টপিকগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে এবং আমরা এই টপিকগুলো পারি না। প্রথম কথা হচ্ছে এটা। ভাইয়া, টপিক দুইটা কি? একটা হচ্ছে আর্থিক বিবরণী, একটা টপিকের নাম কি? একটা টপিকের নাম হচ্ছে ভাইয়া আর্থিক বিবরণী। দাঁড়ান, আচ্ছা, দাঁড়ান, একটু হ্যাং করেছে, ঠিক করে নি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা যে টপিক পড়বো, প্রথম টপিকটা হচ্ছে আর্থিক বিবরণী, আর সেকেন্ডে যে টপিকটা আমরা পড়বো তার নাম হচ্ছে ভাইয়া কি? তার নাম হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন, ওকে। তাহলে আমরা আজকে টপিক পড়বো দুইটা, ঠিক আছে। আচ্ছা, এবং আমি কিছু প্রশ্ন আপনাদেরকে প্র্যাকটিস দিব। তো একটা টপিকের নাম হচ্ছে আর্থিক বিবরণী, ওকে। আচ্ছা, তো এই যে আর্থিক বিবরণী, আমাদেরকে অ্যাকচুয়ালি বুঝতে হবে আর্থিক বিবরণী থেকে পরীক্ষায় আমাদের কি কি প্রশ্ন আসবে, ওকে। দেখেন, তো আর্থিক বিবরণীতে আমাদের যেটা প্রশ্ন আসবে সেটা হচ্ছে, আমরা যদি প্রথমে একটু পড়াশোনা করি, সেটা হচ্ছে আর্থিক বিবরণীর অংশ কয়টি? আমরা কি জানি যে আর্থিক বিবরণীর কয়টি অংশ? আর্থিক বিবরণীর অংশ কয়টি? আর্থিক বিবরণীর অংশ হচ্ছে 5টি, তাই না ভাইয়া? কয়টি অংশ রয়েছে? 5টি অংশ রয়েছে। আমরা কি সবাই জানি সে 5টি অংশ কি কি? এটা আমাদেরকে জানতে হবে। নাম্বার 1 হচ্ছে বিশদায় বিবরণী। কি বলেছি ভাইয়া? বিশদায় বিবরণী। নাম্বার 2 হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, তাই না? নাম্বার 3 কি বলেন তো? নাম্বার 3 হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। আচ্ছা, নাম্বার 4 হচ্ছে উদ্বৃত্ত পত্র, বা এটাকে আমরা কি বলতে পারি? স্থিতিপত্র, বা এটাকে আমরা বলতে পারি আর্থিক অবস্থার বিবরণী, তাই না? তো আমাদের পরীক্ষায় এই প্রশ্নটা মনে করেন আসবেই, যে নিচের কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়, ঠিক আছে। তো আর্থিক বিবরণীর অংশগুলো যদি আমরা জানি, তাহলে কোনটি অংশ নয় সেটা আমরা বুঝতে পারবো। সর্বশেষ হচ্ছে নোটস বা টিকা বলতে পারি। এই 5টা হচ্ছে ভাইয়া আর্থিক বিবরণীর অংশ। ক্লিয়ার? তাহলে এই 5টা হচ্ছে কি আমাদের বলেন তো? আর্থিক বিবরণীর অংশ হচ্ছে এই 5টা। এখন আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে ভাইয়া, যে এই যে 1 2 3, এই যে 3টা বিবরণী 1 2 3, এই 3টা বিবরণী আমরা তৈরি করি কিসে জানেন? এই 3টা বিবরণী আমরা তৈরি করি ভাইয়া হিসাবকাল শেষে। কখন তৈরি করি এটা বলেন তো? হিসাবকাল শেষে তৈরি করি, মনে থাকবে। 1 2 3, এই 3টা বিবরণী আমরা তৈরি করি হিসাবকাল শেষে। যেহেতু এই 3টা আমরা হিসাবকাল শেষে তৈরি করি, সেজন্য মনে রাখতে হবে এরা হচ্ছে আমাদের যে হিসাবকাল নীতি আছে না, বা হিসাবকাল ধারণা, মনে আছে? হিসাব বিজ্ঞানের হিসাবকাল ধারণা, বা এটাকে আমরা কি বলি? সময়কাল ধারণা। এগুলো আমাদের হিসাবকাল ধারণা বা সময়কাল ধারণা অনুসারে তৈরি করা হয়। ক্লিয়ার সবাই? এখন বাকি থাকলো আমাদের কোন নীতিমালাটা বলেন তো? আমাদের বাকি থাকলো হচ্ছে এই যে 4 নাম্বারটা। এই 4 নাম্বারটা হচ্ছে উদ্বৃত্তপত্র, স্থিতিপত্র বা আর্থিক অবস্থার বিবরণী। এটা আমরা কখন তৈরি করি জানেন? এই জায়গাটা ইম্পর্টেন্ট। এটা আমরা তৈরি করি একটি নির্দিষ্ট দিনে। কখন? নির্দিষ্ট দিন অথবা সময় বিন্দুর জন্য, মনে থাকবে। কখন তৈরি করি বলেন তো? একটি নির্দিষ্ট দিন বা সময় বিন্দুর জন্য আমরা এটা তৈরি করে থাকি। ক্লিয়ার? যেহেতু এটা আমরা নির্দিষ্ট দিন বা সময় বিন্দুর জন্য তৈরি করি, সেজন্য মনে রাখতে হবে উদ্বৃত্তপত্র, স্থিতিপত্র বা আর্থিক অবস্থার বিবরণী আমরা প্রস্তুত করি চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে। হিসাব বিজ্ঞানের কোন ধারণা বলেন তো? চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে। ক্লিয়ার? আর সর্বশেষে যেটা আছে নোটস বা টিকা, এটা কোনো
এটা আর্থিক বিবরণীর অংশ কিন্তু কোনো বিবরণী নয়। এটা হচ্ছে কি করি আমরা, এটা আমরা আর্থিক বিবরণী সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদর্শন করি নোটস বা টিকাতে। এটা আমরা তৈরি করি হিসাব বিজ্ঞানের পূর্ণ প্রকাশ নীতি অনুসারে। কি বলেছি ভাইয়া? পূর্ণ প্রকাশ নীতি, অথবা এটাকে আমরা বলি দৃষ্টিগোচর করানোর নীতি। কি বলি? দৃষ্টিগোচর করানোর নীতি। মনে থাকবে? দৃষ্টিগোচর করানোর নীতি। ক্লিয়ার ভাইয়া? তাহলে এই যে আমি বেসিক বললাম না, এতটুকু বেসিক থেকে ইনশাল্লাহ একটা মার্ক আপনি পাবেন জিএসটি তে। বোঝা গেছে ভাইয়া? যতটুকু আমি পড়াইলাম এতটুকু থেকে আপনি একটা মার্ক পাবেন। কি কি পড়াইলাম? পরীক্ষায় সবচেয়ে বেশি আসার সম্ভাবনা নিচের কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়, এই প্রশ্ন না হলে 100 বারের বেশি আসছে। তা আর্থিক বিবরণীর অংশ 5টা যদি আমি জানি, তাহলে কোনটি আর্থিক বিবরণীর অংশ নয় সেটা কি আমি ধরতে পারবো না? পারবো। এই নীতিমালাগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। বিশদায় বিবরণী কখন তৈরি করি, কোন নীতি অনুসারে তৈরি করি। সবচেয়ে বেশি আসে উদ্বৃত্তপত্র, স্থিতিপত্র বা আর্থিক অবস্থার বিবরণী। এটা আমরা তৈরি করি একটি নির্দিষ্ট দিন বা সময়বিন্দুর জন্য চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে। নোটস বা টিকা পূর্ণ প্রকাশ নীতি বা দৃষ্টিগোচর করানোর নীতি অনুসারে এটা আমরা প্রস্তুত করে থাকি। সবাই বুঝতে পেরেছি? একটু বলি তো, সবাইকে ক্লিয়ার? একটু বলি আমরা। এই সবাই কি বুঝতে পেরেছি এ পর্যন্ত? আচ্ছা, তাহলে এটা আমাদের ডান, তাই না? আচ্ছা, এরপরে দেখেন আমাদের আর কিছু জিনিস জানতে হবে এখান থেকে। এখন বিশদায় বিবরণীতে তো আমরা সবাই জানি যে আয় ব্যয় হিসাব আসে। এখানে কি কি হিসাব আসে? আয় ব্যয় হিসাব আসে। এখন আয় আর ব্যয় হিসাবের মাধ্যমে আমরা কি নির্ণয় করতে পারি? এখানে লাভ বা ক্ষতি নির্ণয় করতে পারি, তাই না? এই লাভ বা ক্ষতি নির্ণয় করাকে কি বলে জানেন? প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল। কি বলে ভাইয়া? প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্ণয় বলে। কি বলে? আর্থিক ফলাফল নির্ণয় করা বলে। মনে থাকবে সবার? তাহলে একটি প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্ণয় বা আর্থিক ফলাফল জানতে পারি কোন বিবরণীর মাধ্যমে? উত্তর হবে বিশদায় বিবরণীর মাধ্যমে। ক্লিয়ার? আর এই যে দেখেন উদ্বৃত্তপত্রের মাধ্যমে আমরা জানতে পারি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানতে পারি। কি জানতে পারি? প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানতে পারি। তাহলে এই যে উদ্বৃত্তপত্র বা স্থিতিপত্রে কোন কোন হিসাব আসে ভাইয়া? এখানে আসে আমাদের সম্পদ, দায় আর মালিকানা সত্ত্ব হিসাব আসে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে ভাইয়া একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায় কোন হিসাবের মাধ্যমে, তাহলে উত্তর হবে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব হিসাবের মাধ্যমে। ওকে? আচ্ছা, গেল এটা। এবার আসেন দেখেন, আমরা কি এই জিনিসগুলো জানি? দেখেন তো, এখান থেকে একটা প্রশ্ন এসে থাকে, সেটা হচ্ছে সম্পদের প্রকারভেদ। কোনটি কোন প্রকার সম্পদ, এগুলো কি আমরা চিনি? বলেন তো। সম্পদকে সাধারণত কয়টা ভাগে ভাগ করা হয়েছে বলেন তো? কে বলতে পারে? একটা হচ্ছে স্থায়ী সম্পদ। হ্যাঁ, স্থায়ী সম্পদ। কিন্তু কোন স্থায়ী সম্পদ? স্পর্শনীয়। স্পর্শনীয় স্থায়ী সম্পদ মানে যেগুলোকে আমরা টাচ করতে পারি, যেমন আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি আছে না ভাইয়া? এগুলোকে আমরা বলি স্পর্শনীয় স্থায়ী সম্পদ। আরেকটা স্থায়ী সম্পদ আছে যেটাকে আমরা কি বলি জানেন? আরেকটা স্থায়ী সম্পদ আছে যেটাকে আমরা বলি অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। ওকে? অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি। এই যে আর্থিক বিবরণী সম্পর্কে বলা আছে আইএস 1 এ, কত বলেছি? আইএস 1 অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড নাম্বার 1 এ আর্থিক বিবরণী সম্পর্কে বলা আছে। সেখানেই বলা আছে আর্থিক বিবরণীর অংশ 5টি। এরপরে আসি, দেখেন অস্পর্শনীয় সম্পদ কোনগুলো আমরা কি চিনি সবাই? এই যে সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, ইজারা সম্পত্তি, গ্রন্থস্বত্ব, ফ্রাঞ্চাইজ আছে না ভাইয়া? নাম শুনেছি এগুলো। এগুলোকে আমরা বলি অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। তো এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। আপনাকে বলবে নিচের কোনটি অস্পর্শনীয় সম্পদ বা অস্পর্শনীয় স্থায়ী সম্পদ, অর্থাৎ যে সম্পদগুলোকে আমরা টাচ করতে পারি না, চোখে দেখতে পাই না, কিন্তু জাস্ট কি করতে পারি? ফিল করতে পারি। ঠিক আছে? সেগুলো সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, গ্রন্থস্বত্ব, কপিরাইট, ফ্রাঞ্চাইজ আছে না, ইজারা সম্পদ, এগুলো হচ্ছে ভাইয়া কি? এগুলো হচ্ছে আমাদের স্পর্শনীয় স্থায়ী সম্পদ। এরপরে আছে দেখেন প্রাকৃতিক সম্পদ, তাই না? এরপরে আছে আমাদের কি? প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ কোনগুলো ভাইয়া? প্রাকৃতিক সম্পদ মানে সেগুলো যেগুলো মানুষ সৃষ্টি করতে পারে না, সৃষ্টিকর্তা প্রদত্ত। গ্যাসের খনি,
তেলের খনি, সোনার খনি, আছে না ভাইয়া, কয়লা খনি, এগুলো কি মানুষ তৈরি করতে পারে? পারে না। তাহলে এগুলোকে আমরা কি বলবো? প্রাকৃতিক সম্পদ বলবো। আরেকটা সম্পদ আছে, তার নাম কি? তার নাম হচ্ছে চলতি সম্পদ। ভাইয়া চলতি সম্পদ কোনগুলো? যে সম্পদের মেয়াদকাল সাধারণত 1 বছরের কি হয়? কম হয়। অর্থাৎ 1 বছরের মধ্যে যে সম্পদগুলো বারবার চেঞ্জ হয়, পরিবর্তন হয়, সেগুলোকে আমরা বলবো চলতি সম্পদ। যেমন নগদ টাকা, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব বা দেনাদার, প্রাপ্য নোট, অগ্রিম খরচাবলী, বকেয়া আয়, সমাপনী মজুত পণ্য, আছে না ভাইয়া? এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা চলতি সম্পদ বলবো। আরেকটা সম্পদ আছে যার নাম হচ্ছে, এই প্রাকৃতিক সম্পদের আরেকটা নাম কিন্তু আবার ক্ষয়িষ্ণু সম্পদ। কি সম্পদ বলেছি? ক্ষয়িষ্ণু সম্পদ, মনে থাকবে। আরেকটা সম্পদ আছে যেটাকে আমরা বলি ভুয়া সম্পদ। কি বলি ভাইয়া? ভুয়া সম্পদ, অলীক সম্পদ, বা এটাকে আমরা বলতে পারি কাল্পনিক সম্পদ। ভুয়া সম্পদ, অলীক সম্পদ বা কাল্পনিক সম্পদ। তো এই জিনিসটা কি? এগুলো অ্যাকচুয়ালি কোনো সম্পদ না, ঠিক আছে, কিন্তু এটা যে কার্যকাল সেটা 1 বছরের বেশি সময় হয়। অর্থাৎ বৃহৎ একটা ব্যয়, কিন্তু তাকে ব্যয় হিসাবে না দেখিয়ে, যেহেতু 1 বছরের বেশি তার কার্যকাল থাকে, তাকে আমরা আর্থিক বিবরণীতে সম্পদ হিসাবে দেখাই। সেটাকে বলে ভুয়া সম্পদ, কাল্পনিক সম্পদ। এখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন এই ভুয়া সম্পদ, কাল্পনিক সম্পদের উদাহরণগুলো আমরা একটু দেখতে পারি। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, যেমন শেয়ার অবহার বা শেয়ার বাট্টা, এটা কিন্তু একটা ভুয়া সম্পদ বা কাল্পনিক সম্পদ। তারপরে দেখেন প্রাথমিক খরচাবলী, আছে না? প্রাথমিক খরচাবলী কি? ওই যে কোনো কোম্পানি গঠন করতে প্রথমে যে খরচটা করা হয়। তারপরে আমাদের আছে অবলেখকের কমিশন আছে। কি আছে? অবলেখকের কমিশন আছে। তারপরে কি আছে ভাইয়া? বিলম্বিত বিজ্ঞাপন আছে। কি আছে? বিলম্বিত বিজ্ঞাপন আছে, আছে না? এগুলোকে আমরা বলি অলীক সম্পদ বা ভুয়া সম্পদ। তার মধ্যে সবচেয়ে বেশি আমরা প্রশ্নে দেখতে পাই কোনটা আসছে? সবচেয়ে বেশি আমরা দেখতে পাই এই যে শেয়ার অবহার বা বাট্টা। তো শেয়ার অবহার বা বাট্টা একদিক থেকে ভুয়া সম্পদ, অলীক সম্পদ, আর অন্য দিক থেকে এটাকে বলা হয় মূলধন জাতীয় ক্ষতি। কি বলা হয়? মূলধন জাতীয় ক্ষতি বলা হয়, মনে থাকবে। অন্য দিক থেকে কি বলা হয়? মূলধন জাতীয় ক্ষতি বলা হয়। ক্লিয়ার সবাই? একটু বলি তাহলে, শেয়ার অবহার একদিক থেকে কি ভুয়া সম্পদ বা কাল্পনিক সম্পদ, আর অন্য দিক থেকে এটা মূলধন জাতীয় ক্ষতি। কেন? কারণ শেয়ারের যে দাম তার চেয়ে আমরা কম দামে বিক্রি করছি, এতে করে আমার কি হচ্ছে? লস হচ্ছে, তাই না? সেজন্য এটাকে আমরা বলছি মূলধন জাতীয় ক্ষতি। সবাই কি বুঝতে পেরেছে এগুলো? একটু বলি তো, সবাই ক্লিয়ার? একটু আমরা বলি তাহলে এই জিনিসগুলো আমাদের একটু পড়া লাগবে ভাইয়া, ঠিক আছে? এখন দায়ের ভেতরে যদি আসি আমরা, হ্যাঁ, দায়, এই দায়ের ভেতরে যদি আমরা আসি, দায়ের ভেতরে দীর্ঘমেয়াদী দায় আর চলতি দায়। তো দীর্ঘমেয়াদী দায় তো আমরা সবাই চিনি না? দীর্ঘমেয়াদী দায় কোনগুলো? ঋণ, ঋণপত্র, বন্ড, এগুলোকে আমরা কি বলি? দীর্ঘমেয়াদী দায় বলি, তাই না ভাইয়া? আর চলতি দায়, এই চলতি দায়ের ভেতরে কিছু হিসাব আছে যেগুলো আমরা জানি না। এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন রাবি অলরেডি এবছর একটা প্রশ্ন করেছিল, আপনারা হয়তো অনেকে পারেননি এটা, কিন্তু এটা প্রশ্নটা এইচএসসি লেভেল থেকে করেছিল, আমরা ধরতে পারিনি। তো চলতি দায় নরমালি কোনগুলো হয়? যে দায়গুলো 1 বছরের ভেতরে পরিশোধ করে দেওয়া হয়, সেগুলো চলতি দায়, তাই না? পাওনাদার, প্রদেয় হিসাব, প্রদেয় বিল, এগুলোকে আমরা কি বলি? চলতি দায় বলি। বকেয়া ব্যয়, অগ্রিম আয় বা অনুপার্জিত আয়, এটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে ভাইয়া। অনুপার্জিত আয়, তাই না? এটা পরীক্ষায় সবচেয়ে বেশি বার আসছে যে অনুপার্জিত আয় কি হিসাব, ঠিক আছে? তাহলে এটি কি? চলতি দায় হিসাব। এছাড়া কিছু চলতি দায়ের উদাহরণ আছে যেগুলো আমরা জানি না। যেমন ঘোষণাকৃত লভ্যাংশ। কি বলেছি ভাইয়া? ঘোষণাকৃত লভ্যাংশ, হ্যাঁ, বা এটার আরেকটা নাম হচ্ছে প্রস্তাবিত লভ্যাংশ, বা এটাকে আমরা বলতে পারি প্রদেয় লভ্যাংশ। কি বলতে পারি? প্রদেয় লভ্যাংশ। ওকে, এটা হচ্ছে একটি চলতি দায়, অর্থাৎ যে লভ্যাংশটা এখনো আপনি দেননি, আপনাকে দিতে হবে, এখনো পরিশোধ করেননি। তারপরে দেখেন অদাবিকৃত লভ্যাংশ। এটাও একই জিনিস, লভ্যাংশ ঘোষণা করেছেন কিন্তু এই লভ্যাংশটা নিতে বা এখনো সে লভ্যাংশটা নেয়ার জন্য কেউ আপনাকে দাবি করেনি আপনার কাছে। অর্থাৎ শেয়ার হোল্ডারদেরকে আপনি লভ্যাংশ দিতে চেয়েছেন, কিন্তু শেয়ার হোল্ডাররা এখনো সে লভ্যাংশ নিতে আসেনি আপনার কাছে, দাবি জানায়নি।
তার মানে ওই ব্যক্তির কাছে আপনি দায়ী হয়ে আছেন না, ও তো যতদিন না নিবে ততদিন আপনি ওর কাছে দায়ী হয়ে আছেন, তাহলে অদাবিকৃত লভ্যাংশ। আরেকটা জিনিস দেখেন, আয়কর সঞ্চিতি, এই যে এটা রাবিতে আসছিল যে আয়কর সঞ্চিতি, এটি কোন ধরনের হিসাব? তাহলে মনে রাখতে হবে আয়কর সঞ্চিতি চলতি দায় হিসাব। কেন? কারণ আয়কর সঞ্চিতি আমরা আয়কর দেওয়ার জন্য টাকা জমাই, তো আয়কর কাকে দিতে হবে? সরকারকে দিতে হবে। দ্যাট মিনস সরকারের কাছে আমি দায়বদ্ধ হয়ে আছি, সেজন্য আয়কর সঞ্চিতি একটি চলতি দায়। তারপরে দেখেন পেনশন তহবিল, কি তহবিল? পেনশন তহবিল। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, এটাও পরীক্ষায় আসছে আপনাদের গুচ্ছ পরীক্ষায়। পেনশন তহবিল, পেনশন কারা পায়? যারা আমার কর্মচারী, আমার প্রতিষ্ঠানে কাজ করে, তারা অবসরের পরে তাদেরকে পেনশন দিতে হবে। তাদের বেতন থেকে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে কেটে রেখেছি, তারা যখন অবসরে যাবে তাকে আমাকে ওই টাকাটা পরিশোধ করতে হবে, দিতে হবে তাকে। তার মানে কর্মচারীদের কাছে আমরা কি হয়ে আছি? দায়বদ্ধ হয়ে আছি। তাহলে এই এক্সেপশনাল উদাহরণগুলো ভাই আমাদেরকে একটু জানতে হবে ভালো করে, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের চলতি দায় হিসাব। ক্লিয়ার? এগুলো থেকে প্রচুর পরিমাণে পরীক্ষায় প্রশ্ন আসছে, আর আমরা ছেলে মেয়েগুলো এগুলো আওলাই ফেলি। ওকে, সবাই বুঝতে পেরেছি আমরা? একটু বলি তো এতদূর ক্লিয়ার হয়েছে কিনা আমরা? তাহলে অনুপার্জিত আয় পরীক্ষায় বেশি আসে, ঘোষণাকৃত লভ্যাংশ, প্রস্তাবিত লভ্যাংশ, প্রদেয় লভ্যাংশ, অদাবিকৃত লভ্যাংশ, আয়কর সঞ্চিতি, পেনশন তহবিল, এগুলো হচ্ছে চলতি দায় হিসাব। ওকে, বোঝা যাচ্ছে? যাদের হাতের লেখা স্লো আমরা একটু স্ক্রিনশট মেরে নিই, পরে আমরা নোট করে নিতে পারবো। হ্যাঁ, যাদের হাতের লেখা স্লো আর যাদের হাতের লেখা ফাস্ট তারা আমরা দ্রুত নোট করে নিতে পারি, সমস্যা নাই, ঠিক আছে? এরপরে দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট ভাইয়া, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে শেয়ার হোল্ডারদের সত্ত্ব, অর্থাৎ কোম্পানির মালিকানা সত্ত্ব। হ্যাঁ, পরীক্ষায় আসবে নিচের কোনটি শেয়ার হোল্ডারদের সত্ত্ব বা নিচের কোনটি মালিকানা সত্ত্ব, নিচের কোনটি মালিকানা সত্ত্ব হিসাব নয়। তাহলে শেয়ার হোল্ডারদের সত্ত্ব মানে কি ভাইয়া? কোম্পানি ব্যবসার ক্ষেত্রে মালিকানা সত্ত্বকে বোঝাচ্ছে। হ্যাঁ, এই কোম্পানির মালিকানা সত্ত্ব হিসাব কোনগুলো সেটা আমাদেরকে জানতে হবে। এই কোম্পানির মালিকানা সত্ত্ব হিসাব দুইটা অংশে গঠিত হয়। কয়টা অংশে? দুইটা অংশে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, প্রথমটা হচ্ছে ভাইয়া আমাদের শেয়ার মূলধন অংশ। কি অংশ? শেয়ার মূলধন অংশ। ভাইয়া এই শেয়ার মূলধন অংশের মধ্যে কোম্পানির অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিখিত মূলধন, আদায়কৃত মূলধন এগুলো থাকবে, ঠিক আছে? আর কি থাকবে? সাধারণ শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন, এক কথায় মূলধন রিলেটেড যা কিছু আছে সবকিছুই হচ্ছে আমাদের শেয়ার হোল্ডারদের সত্ত্ব বা মালিকানা সত্ত্ব হিসাব। আর এটা একটা পার্ট। আর মালিকানা সত্ত্বের আরেকটা পার্ট আছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে সঞ্চিতি ও উদ্বৃত্ত পার্ট। কি পার্ট বলেছি? সঞ্চিতি ও উদ্বৃত্ত পার্ট, মনে থাকবে। এই সঞ্চিতি ও উদ্বৃত্ত পার্টের মধ্যে কি কি থাকবে? শেয়ার অধিহার, বা এটাকে আমরা ইংরেজিতে বলি শেয়ার প্রিমিয়াম বলি। কি বলি? শেয়ার অধিহার বা শেয়ার প্রিমিয়াম বলি। তারপরে কি থাকবে ভাইয়া? তারপরে থাকবে সাধারণ সঞ্চিতি থাকবে। কি থাকবে? সাধারণ সঞ্চিতি। এই সাধারণ সঞ্চিতিকে আবার ইংরেজিতে বলে জেনারেল রিজার্ভ। আপনারা তালগোল পাকাই ফেলেন ভাইয়া, জেনারেল রিজার্ভ আবার কি কথা? ভাই সাধারণ সঞ্চিতিও যে কথা, জেনারেল রিজার্ভও সেই কথা। ওকে, ইংরেজিতে বলে তাই। তারপরে কে থাকবে? তারপরে থাকবে লভ্যাংশ সমতাকরণ তহবিল। কি জিনিস পরে বোঝাচ্ছি। ওকে, তারপরে কি থাকবে? তারপরে ধরেন প্রতিপূরক তহবিল। এটা কি জিনিস পরে বোঝাচ্ছি। তারপরে থাকবে কে? সংরক্ষিত আয়ের জের। কে থাকবে? সংরক্ষিত আয়ের জের, বা এটাকে আমরা বলতে পারি জমাকৃত মুনাফার জের। হ্যাঁ, জমাকৃত মুনাফার জেরও বলতে পারি, মনে থাকবে? তাহলে এই যে যে হিসাবগুলো আমি লিখলাম, এই হিসাবগুলো সবই কি হিসাব বলেন তো? এগুলো সবই কিন্তু কোম্পানির শেয়ার হোল্ডারদের সত্ত্ব বা মালিকানা সত্ত্ব হিসাব, মনে থাকবে? তাহলে শেয়ার মূলধন এটা একটা পার্ট, আরেকটা পার্ট সঞ্চিতি উদ্বৃত্ত পার্ট। এই দুই পার্ট মিলে কি হয়? কোম্পানির মালিকানা সত্ত্ব বা শেয়ার হোল্ডারদের সত্ত্ব তৈরি হয়। তাহলে এর মধ্যে কি থাকবে? শেয়ার অধিহার বা প্রিমিয়াম, সাধারণ সঞ্চিতি জেনারেল রিজার্ভ, লভ্যাংশ সমতাকরণ তহবিল, প্রতিপূরক তহবিল, সংরক্ষিত আয়ের জের বা
জমাকৃত আয়ের জের। ওকে, এখন এই যে শেয়ার অধিহার বা প্রিমিয়াম, এটা তো আমরা বুঝি একটা শেয়ার যদি তার অভিহিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা হয় তাহলে তাকে আমরা বলি কি, শেয়ার অধিহার বলি, তাই না? তাহলে এই শেয়ার অধিহারকে আমরা বলতে পারি মূলধন জাতীয় প্রাপ্তি। কি বলতে পারি? মূলধন জাতীয় প্রাপ্তি বলতে পারি। ঠিক আছে, মূলধন জাতীয় প্রাপ্তি বলতে পারি। ক্লিয়ার? তাহলে এটাকে মূলধন জাতীয় প্রাপ্তি বা প্রাপ্তি অপশনে না থাকলে আয়ও আমরা অ্যান্সার করতে পারি। তাহলে শেয়ার অবহার হচ্ছে মূলধন জাতীয় ক্ষতি আর শেয়ার অধিহার হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়। ক্লিয়ার? একটু বলি, ঘোষণাকৃত লভ্যাংশের জাবেদা দেখতে হলে ক্লাস নাম্বার 2 এ যেতে হবে। হ্যাঁ, তাহলে পেয়ে যাবেন। ক্লাস 2 না করে ক্লাস 9 করা উচিত হচ্ছে না। সবাই বুঝতে পেরেছি এ পর্যন্ত? একটু বলি তো, সবাইকে ক্লিয়ার? একটু বলি, এ পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছি আমরা? বলেন। এখন আমার বিশ্বাস আমরা এই কয়টা পয়েন্ট আমরা জানি না, তাই না? কিন্তু এই যে গুচ্ছ ভর্তি পরীক্ষায় লভ্যাংশ সমতাকরণ তহবিল থেকে প্রশ্ন আসছে, তো এগুলো আমাদেরকে একটু জানতে হবে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি। গত বছর কত 23-24 প্রশ্ন আসছে যে লভ্যাংশ সমতাকরণ তহবিল থেকে। ঠিক আছে, তো এই জায়গাগুলো আমাদেরকে একটু জানতে হবে। হ্যাঁ, দেখেন, তাহলে আমরা এখন পড়বো কি? আমরা এখন পড়বো লভ্যাংশ সমতাকরণ তহবিল। এই যে কারা ভালো র্যাঙ্ক করবে আর কারা ভালো র্যাঙ্ক করবে না, এই চ্যাপ্টার গুলো আপনাকে ডিফারেন্সিয়েট করে দিবে। ম্যাথের চ্যাপ্টার আর এই শেয়ার রিলেটেড, লভ্যাংশ রিলেটেড, আর্থিক বিবরণ রিলেটেড চ্যাপ্টার গুলো আপনাকে পার্থক্য করে দিবে। এই যে চ্যাপ্টার গুলোর নাম বললাম, উৎপাদন ব্যয়, মুনাফার হার, শেয়ার রিলেটেড এই চ্যাপ্টার, এখান থেকে আপনি 5-6টা প্রশ্ন পাবেন। এই 5-6টা প্রশ্ন আপনাকে পার্থক্য করে দিবে যে কে অ্যাকাউন্টিং এ ভালো মার্ক পাবে, কে ভালো মার্ক পাবে না। আর অ্যাকাউন্টিং এ ভালো মার্ক পাওয়ার উপরে নির্ভর করছে যে আপনি ভালো ভার্সিটি পাবেন কি পাবেন না। ঠিক আছে, দেখি তাহলে লভ্যাংশ সমতাকরণ তহবিল সম্পর্কে আমরা একটু আলোচনা করি। হ্যাঁ, যেহেতু গত বছর আসছে আমাদের পরীক্ষায়। আচ্ছা, এই যে আপনারা অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিচ্ছেন, তাই না? তো অনেক বাবা মা যেটা করেছে, হ্যাঁ জেনারেল রিজার্ভ রেখেছি, জি বলেই তো দিলাম জেনারেল রিজার্ভ। দেখেন, আমরা অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিচ্ছি, তাই না? তো অনেক বাবা মা আছে স্বপ্ন দেখেছে, বা অনেকে আপনারা চান্স পেয়ে গেছেন। অনেকের বাবা মা কি করেছে যে আমার ছেলেটা অ্যাডমিশন দিয়ে চান্স পাবে, চান্স পাওয়ার পরে ভার্সিটিতে ভর্তি হইলে মোটামুটি 20,000 টাকার মতো লাগে। ভার্সিটিতে ভর্তি হইতে কিন্তু 20,000 টাকার মতো লাগে। যারা অলরেডি আপনাদের বন্ধু বান্ধব ভর্তি হচ্ছে তারা জানে। তো 20,000 টাকা তো একটা বড় টাকা। আসলে আমাদের এই মানে নিম্নবিত্ত বা মধ্য নিম্নবিত্ত পরিবারের জন্য আসলে কষ্ট 20,000 টাকা ম্যানেজ করা, তাই না একবারে? তো অনেক বাবা মা যারা জানে তারা কিন্তু কি করেছে, আগে থেকে একটু একটু করে টাকা কিন্তু জমাইছে। আছে অনেক বাবা মা আছে যে আমার ছেলেটা ভার্সিটি অ্যাডমিশনে চান্স পাবে, তো একটা টাকা লাগবে, সে টাকাগুলো আগেই তারা কি করেছে, জমাইছে। কিসের উদ্দেশ্যে? আপনি ভার্সিটিতে ভর্তি হবেন, ওই ভর্তি ফি দেওয়ার জন্য। ওকে, তো এই লভ্যাংশ সমতাকরণ তহবিলটাও হচ্ছে সেম জিনিস। কোম্পানির শেয়ার হোল্ডাররা কি পায়? কোম্পানি থেকে লভ্যাংশ পায়। তো আপনি এজ এ কোম্পানি হিসাবে প্রতি বছর এই শেয়ার হোল্ডারদেরকে যাতে একটা কি বলবো ওটাকে, কি বলে ওটাকে, সামঞ্জস্য হারে। সামঞ্জস্য হার মানে কি? মানে যতটুকু দেয়া প্রয়োজন অতটুকু হারে যাতে তাদেরকে প্রতি বছর লভ্যাংশ দিতে পারেন, এই কারণে আপনি প্রতি বছর একটু একটু করে যদি টাকা জমান, সেটাকে আমরা বলবো লভ্যাংশ সমতাকরণ তহবিল। অর্থাৎ লভ্যাংশ সমতাকরণ তহবিল কি? শেয়ার হোল্ডারদেরকে প্রতি বছর লভ্যাংশ প্রদান করার উদ্দেশ্য নিয়ে যদি আমি একটা ফান্ড তৈরি করি, একটি তহবিল তৈরি করি, তাহলে তাকে আমরা বলবো লভ্যাংশ সমতাকরণ তহবিল। মনে থাকবে? তাহলে এই লভ্যাংশ সমতাকরণ তহবিলটা তৈরি হয় কোথায় থেকে? কোম্পানির মুনাফা থেকে। কোথায় থেকে তৈরি হয়? কোম্পানির মুনাফা থেকে তৈরি হয়। মনে থাকবে, কোম্পানি যে প্রফিট করবে সে প্রফিট থেকে তৈরি হয়। এখন এখান থেকে পরীক্ষায় কি প্রশ্ন আসে জানেন? আপনার প্রশ্ন আসবে লভ্যাংশ সমতাকরণ তহবিল একটি কোন ধরনের তহবিল, পরীক্ষায় আসছে। তাহলে দেখেন তো কি উদ্দেশ্যে রাখছি, লভ্যাংশ দেওয়ার জন্য রাখছি, বিশেষ কাজ। তাহলে এটা হবে একটি বিশেষ তহবিল। কি তহবিল? এটা হবে একটি বিশেষ তহবিল। মনে থাকবে? আচ্ছা, তাহলে এটি একটি বিশেষ তহবিল। আর যদি বলি এটি কোন হিসাব, তাহলে আপনি বলবেন এটি একটি মালিকানা সত্ত্ব হিসাব। এই দুইটাই পরীক্ষায় আসছে। আর গত বছর আমি বললাম না 23-24 কি পরীক্ষায় আসছিল জানেন? আপনাকে বলেছে লভ্যাংশ সমতাকরণ তহবিলকে কোন বিবরণীতে দেখাবো, কোন বিবরণীতে দেখাতে হয়, কোন বিবরণীতে
প্রদর্শন করতে হয় বা দেখাতে হয়। তাহলে এটা যেহেতু মুনাফা থেকে তৈরি করছি, তাহলে কোম্পানির সংরক্ষিত আয় বিবরণী আছে না, এই সংরক্ষিত আয় বিবরণী থেকে বাদ দিয়ে দেখাতে হবে। কোথায় থেকে? সংরক্ষিত আয় থেকে মাইনাস করে দেখাবো, সংরক্ষিত আয় বিবরণী থেকে। আর এই টাকাটা যে জমা হবে কোথায় বলেন তো? এই টাকাটা যে জমা হবে হচ্ছে ভাইয়া শেয়ার হোল্ডারদের সত্ত্ব হিসাবে। কোথায়? শেয়ার হোল্ডারদের সত্ত্ব হিসাবে। শেয়ার হোল্ডারদের সত্ত্ব অংশে। শেয়ার হোল্ডারদের সত্ত্ব অংশ কোথায় থাকে? আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্ত পত্রে। ঠিক আছে, আর্থিক অবস্থার বিবরণীতে। একটু আগে পড়লাম, ভুলে গেছেন যে লভ্যাংশ সমতাকরণ তহবিল কোথায় দেখাবো? এটা হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব। আর মালিকানা সত্ত্ব হিসাব মানে কি? শেয়ার হোল্ডারদের সত্ত্ব অংশে দেখাবো। শেয়ার হোল্ডারদের সত্ত্ব অংশ কোথায় বসে? আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্ত পত্রে বসে, যেটাই বলেন একই কথা। তাহলে এটার কাজ হবে কয় জায়গায়? দুই জায়গায় কাজ হবে। নাম্বার 1, সংরক্ষিত আয় বিবরণী থেকে বিয়োগ করে দেখাবো, আর শেয়ার হোল্ডারদের সত্ত্ব অংশে আমরা দেখাবো। তাহলে শেয়ার হোল্ডারদের সত্ত্ব অংশ কোথায় থাকে? আর্থিক অবস্থার বিবরণীতে দেখাবো। আর্থিক অবস্থার বিবরণীর শেয়ার হোল্ডারদের সত্ত্ব অংশে। ক্লিয়ার? একটু বলি, সবাই কি বুঝতে পেরেছি আমরা? তাহলে কোথায় কোথায় দেখাচ্ছি আমরা? সংরক্ষিত আয় থেকে বাদ দিয়ে দেখাবো, তাহলে সংরক্ষিত আয় বিবরণীতে। আর শেয়ার হোল্ডারদের সত্ত্ব অংশে। শেয়ার হোল্ডারদের সত্ত্ব অংশ কোথায় বসে? আর্থিক অবস্থার বিবরণীতে বসে। শেষ। এরপরে আসি আমরা। এরপরে কি আছে বলেন তো আমাদের? আরেকটা জানি কি পড়াইলাম? আচ্ছা, প্রতিপূরক তহবিল বা পরিপূরক তহবিল, তাই না? ইংরেজিতে একে বলে সিনকিং ফান্ড। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে কোম্পানির দায় পরিশোধ করার জন্য যদি কোনো তহবিল তৈরি করি, তাহলে তাকে আমরা প্রতিপূরক তহবিল বলবো। তাহলে প্রতিপূরক তহবিলের কাজ কি বলেন তো? কোম্পানির দায় পরিশোধের জন্য সৃষ্ট তহবিল। মনে থাকবে? তাহলে কোম্পানির দায় পরিশোধের জন্য সৃষ্ট তহবিলকে আমরা কি বলবো? প্রতিপূরক তহবিল বলবো। ভাইয়া, এই তহবিলটাও তৈরি করা হয় লাভ থেকে। কোথায় থেকে? নেট লাভ থেকে। তাহলে এটা যদি নেট লাভ থেকে তৈরি করা হয়, লাভ থেকে তৈরি করছি, তাহলে লাভ কোথায় বসে ভাইয়া? সংরক্ষিত আয়তে বসবে। এটা সংরক্ষিত আয় থেকে কি হবে? আয় থেকে বাদ যাবে। হইল? আচ্ছা, আর এই প্রতিপূরক তহবিল কোন হিসাব? মালিকানা সত্ত্ব হিসাব। তাহলে মালিকানা সত্ত্ব হিসাব হলে কোথায় বসবে বলেন তো? শেয়ার হোল্ডারদের সত্ত্ব অংশে। শেয়ার হোল্ডারদের সত্ত্ব কোথায় বসে? উদ্বৃত্ত পত্র বা আর্থিক অবস্থার বিবরণীতে। ক্লিয়ার? একটু বলি তো বুঝছি কিনা? সবাই কি বুঝতে পেরেছি? একটু বলি তো আমরা। ক্লিয়ার? আমরা একটু বলি, এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে এই হিসাবগুলো আমাদেরকে একটু বুঝতে হবে ভালো করে। হ্যাঁ, আচ্ছা। এই সবাই কি বুঝতে পারছি? কমেন্ট কই? কারো কমেন্ট দেখছি না। আচ্ছা, এবার আসেন। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী, যে নামটা আমরা বারবার দেখছি। এই সংরক্ষিত আয় বিবরণী থেকে পরীক্ষায় ম্যাথ আসতে পারে। হ্যাঁ, বা এটাকে আমরা বলতে পারি জমাকৃত মুনাফা। জমাকৃত মুনাফার বিবরণী। ঠিক আছে, দুই নামে আমরা ডাকতে পারি। তো সেটা কি আমরা একটু দেখি। হ্যাঁ, দেখেন সেই জায়গাতে কি কি আসবে। এখান থেকে আমাদের ম্যাথ আসতে পারে। বিগত সালে আপনাদের ম্যাথ আসছে এখান থেকে। হ্যাঁ, এখান থেকে আমাদের ম্যাথ আসার সম্ভাবনা রয়েছে। তো আমরা একটু দেখি। দেখেন, সংরক্ষিত আয়ের একটি প্রারম্ভিক জের আছে। হ্যাঁ, সংরক্ষিত আয়ের একটা কি জের আছে?
সংরক্ষিত আয়ের প্রারম্ভিক জের থাকে, ওকে, অর্থাৎ 1 তারিখের জের। সংরক্ষিত আয় মানে কি, যে আয়টা আমরা সংরক্ষণ করে রাখি, শেয়ার হোল্ডারদেরকে দিই না, না দিয়ে নিজের কাছে জমা রাখি, সেটা। ধরেন 1/1/2025 সালে একটা জের আছে, এই সংরক্ষিত আয়ের জেরের সাথে প্লাস করতে হয়, কি প্লাস করব, চলতি বছরের মুনাফাকে, চলতি বছরের নিট মুনাফা। অর্থাৎ এই বছরে আপনি অঙ্ক করে যত টাকা কি করেছেন, সরি ব্যবসা করে যত টাকা মুনাফা করেছেন সেটাকে আমরা যোগ করব, হয়েছে? এই যোগ করার পরে আমরা একটা টাকা পাবো, তাই না? এখন এই টাকাটা আমাদেরকে সাধারণত 3টা উৎসে আমরা ইউজ করি। সর্বপ্রথম সরকারকে ট্যাক্স দিতে হয়। সর্বপ্রথম কি করব, সরকারকে কি দিব, সর্বপ্রথম সরকারকে আমরা কর দিব, অর্থাৎ ট্যাক্স দিব। তাহলে ট্যাক্স দিলে আমরা মাইনাস করব, মুনাফা কমে যাচ্ছে। এই মুনাফা থেকে আমরা কি করব, তারপরে বলেন তো, আমরা লভ্যাংশ প্রদান করব। এই মুনাফা থেকে আমরা তারপরে কি করব বলেন তো, এই মুনাফা থেকে আমরা লভ্যাংশ প্রদান করব, তাই না? আচ্ছা, তারপরে যে মুনাফা আছে এখান থেকে কি করব, আমরা বিভিন্ন তহবিলে স্থানান্তর করব। ঠিক আছে ভাইয়া, এই তহবিলগুলো কি কি হয় বলেন তো, একটু আগে আমরা পড়ে আসছি তহবিলগুলো কি কি হয়। এই যে লভ্যাংশ সমতাকরণ তহবিল পড়েছিলাম, এই যে লভ্যাংশ সমতাকরণ তহবিলে কি বলেছিলাম, যে মুনাফা থেকে মাইনাস হয়, তাহলে লভ্যাংশ সমতাকরণ তহবিলে টাকা দিব যদি রাখতে হয়। তারপরে আমরা কোথায় টাকা দিব, প্রতিপূরক তহবিলে টাকা দিব যদি রাখতে হয়। তহবিলে স্থানান্তর বলতে এগুলো বোঝাচ্ছে। তারপরে কি দিব, আরো একটা তহবিল আছে, সেটা হচ্ছে সাধারণ সঞ্চিতি তহবিল। এই তহবিলে আমরা কি করব, টাকা দিব। ঠিক আছে, দেওয়ার পরে যে টাকাটা থাকবে, যে টাকাটা থাকবে, এই টাকাকে আমরা কি বলবো বলেন তো, এই টাকাকে আমরা বলবো হচ্ছে সংরক্ষিত আয়ের সমাপনী জের। কি বলবো, সংরক্ষিত আয়ের সমাপনী জের। মনে থাকবে, সংরক্ষিত আয়ের কি জের, সমাপনী জের। এটাই হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী। আপনার অঙ্কে এগুলো 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 সব মান দেয়া থাকবে, দিয়ে আপনাকে বলবে সংরক্ষিত আয়ের জের নির্ণয় করো। খুবই সহজ। সংরক্ষিত আয়ের 1 তারিখের জেরের সাথে চলতি বছরের যে লাভ হবে সে লাভটাকে যোগ করব। করার পরে এই লাভটা সাধারণত 3টা জায়গায় ইউজ করি। সর্বপ্রথম সরকারকে ট্যাক্স দিব, শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দিব, এবং তহবিলে স্থানান্তর করব। করার পরে যে টাকাটা থাকবে সেটাই হচ্ছে সংরক্ষিত আয়ের সমাপনী জের। ক্লিয়ার স্যার? বুঝছি সবাই? একটু বলি, এই জায়গাগুলো আমাদেরকে এখান থেকে একটু ভালো করে কি করতে হবে, ভালো করে দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার আসি। দেখেন, এখানে আমি অযথা জিনিসপত্র আপনাদেরকে পড়াবো না, এটা দিয়ে দিব, বাসায় প্র্যাকটিস করবেন, পাশে উত্তর দেওয়া আছে। আমি বেশ কিছু প্রশ্ন প্র্যাকটিস করাবো, আইজারা জিনিসপত্র আমি এখান থেকে প্র্যাকটিস করাবো না, এটা আপনারাই পারবেন। কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি এখান থেকে আপনাদেরকে প্র্যাকটিস করাবো, এগুলো কমপ্লিট করলে এখান থেকে পরীক্ষায় কমন পাবেন। যেমন দেখেন, চলতি সম্পত্তিকে লিপিবদ্ধ করা হয় কিসের ভিত্তিতে, চলতি সম্পত্তি, তাই না? চলতি সম্পত্তিকে আমরা লিপিবদ্ধ করব হচ্ছে তারল্যের ভিত্তিতে। তারল্য, গতদিন তারল্য বলতে আমরা পড়েছি যেটাকে সহজে নগদ টাকায় রূপান্তর করা যায়। তো চলতি সম্পদকে কি সহজে নগদ টাকায় রূপান্তর করতে পারি না? আমরা পারি, কালকে আমরা পড়েছি, তাই না? তাহলে চলতি সম্পত্তিকে আমরা কি করব, তারল্যের ভিত্তিতে লিপিবদ্ধ করব। আর গুরুত্বের ভিত্তিতে কি জানেন, স্থায়িত্বের ভিত্তিতে। আরেকটা আছে স্থায়িত্বের ভিত্তিতে, স্থায়িত্বের ভিত্তিতে স্থায়ী সম্পদকে লিপিবদ্ধ করব। 2 নম্বরটা পড়ি, দেখেন, শ্রমিকের ক্ষতিপূরণ বাবদ বিচারাধীন মামলা। এই যে মনে রাখবেন, কোনো কিছু যদি বিচারাধীন থাকে, কোনো কিছু যদি বিচারাধীন থাকে, তাহলে সেটাকে আমরা কি বলি জানেন, বিচারাধীন কোনো জিনিসকে আমরা বলি সম্ভাব্য। কি বলি, সম্ভাব্য ঘটনা। কারণ এটা বিচারাধীন আছে, অর্থাৎ বিচারের পরে এটা যে কোনো কিছু হতে পারে, কিন্তু যতদিন বিচারের অধীনে আছে ততদিন কিন্তু আমরা ফাইনাল আউটপুট বা রেজাল্ট পাই না। তো বিচারাধীন কোনো মামলা যদি থাকে, তাহলে এটাকে আমরা কি বলবো জানেন, এটাকে আমরা বলবো সম্ভাব্য দায়। আর এই সম্ভাব্য যে কোনো প্রকার জিনিস আর্থিক বিবরণীর নোট বা টিকা অংশে দেখাতে হয়। মনে থাকবে, সম্ভাব্য যে কোনো জিনিস আর্থিক বিবরণীর কোথায় দেখাবো, নোট বা টিকা অংশে দেখাবো। তাহলে বিচারাধীন যদি কোনো মামলা থাকে তাহলে তাকে আমরা কি বলবো, সম্ভাব্য দায় বলবো। অনেক প্রশ্ন আপনাকে বলে দিবে সম্ভাব্য দায়কে কোন বিবরণীতে দেখানো হয়। তো অনেক ছেলেমেয়ে মনে করে সম্ভাব্য দায় মানে তো দায় হিসাব, তাহলে কোথায় দেখাবো, আর্থিক বিবরণীতে দেখা, আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্ত পত্রে দেখাবো। এটা ভুল। সম্ভাব্য কোনো জিনিস থাকলে সেটা অবশ্যই কোথায় বসবে, নোট বা টিকায় বসবে। ক্লিয়ার সবাই? এই যে বলছিলাম আর্থিক বিবরণী নয়,
তো নগদ প্রবাহ বিবরণী তো আর্থিক বিবরণী, আয় বিবরণী তো আর্থিক বিবরণী, উদ্বৃত্তপত্র তো আর্থিক বিবরণী, তাহলে রেওয়া মিল হচ্ছে কি আর্থিক বিবরণী নয়। বলেছি না, অনেক আসছে। এই যে কোনটি অস্পর্শনীয় সম্পদের উদাহরণ পড়াইছি না ভাইয়া? প্যাটেন্ট, সুনাম, ট্রেডমার্ক, সবগুলো, এই যে সবগুলোই হচ্ছে ভাইয়া কি অস্পর্শনীয় সম্পদ। উদ্বৃত্তপত্রে দেনাদারকে কোন মূল্যে দেখাবো? নিট আদায়যোগ্য মূল্যে, নীতিমালা চ্যাপ্টারে পড়েছিলাম। ঠিক আছে, দেখেন আরেকটা প্রশ্ন দেখেন, এই প্রশ্নটা একটু আমরা পড়ে যাই। সেটা হচ্ছে এই যে এই প্রশ্নটা, মজুদ পণ্যের অন্তর্ভুক্ত লাভকে কি বলে? ইসলাম ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন করেছে, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হ্যাঁ দেখেন ভাইয়া, আপনাদেরকে একটা প্রশ্ন করি, দেখেন তো বলতে পারেন কিনা। দেখেন আপনাদেরকে একটা প্রশ্ন করি, একটু বলতে পারেন কিনা বলেন। মজুদ পণ্য মানে কি বিক্রিত পণ্য না অবিক্রিত পণ্য? বলেন তো, কে বলতে পারে? মজুদ পণ্য মানে কি বিক্রিত পণ্য না অবিক্রিত পণ্য? মজুদ পণ্য মানে হচ্ছে বিক্রি করার পর আমার কাছে যতটুকু পণ্য থাকে তাকে আমরা বলি মজুদ পণ্য। অর্থাৎ মজুদ পণ্য মানে হচ্ছে অবিক্রিত পণ্য। কি পণ্য? অবিক্রিত পণ্য। তাহলে অবিক্রিত পণ্যের ভেতরে যে লাভটা থাকে তাকে আমরা বলি আনরিয়ালাইজড প্রফিট। কি বলি? আনরিয়ালাইজড প্রফিট। মনে থাকবে? এটা আপনারা বিবিএ তে উঠলে পড়বেন, মনে থাকবে ভাইয়া? তাহলে অবিক্রিত কোনো জিনিসের ভেতরে যদি লাভ থাকে তাহলে তাকে আমরা বলবো আনরিয়ালাইজড প্রফিট। আর কোন জিনিস যদি আপনি বিক্রি করে দেন, ঠিক আছে, বিক্রিত পণ্যের ভিতরে যে লাভটা থাকে তাকে আমরা বলি রিয়ালাইজড প্রফিট। বুঝতে পেরেছেন সবাই? তাহলে রিয়ালাইজড প্রফিট আর আনরিয়ালাইজড প্রফিট কি আমরা সবাই বুঝতে পেরেছি? একটু বলি তো, বলেন সবাই কি আমরা বুঝতে পেরেছি? একটু বলি। তাহলে মজুদ পণ্য মানে কি? মজুদ পণ্য মানে অবিক্রিত পণ্য। অবিক্রিত পণ্যের ভেতরে যে লাভ থাকে তার নাম আনরিয়ালাইজড, আর বিক্রি করার পণ্যে যে লাভটা হয় তার নাম রিয়ালাইজড। ঠিক আছে, ক্লিয়ার সবাই? তাহলে কি হবে আমাদের বলেন তো? এই যে মজুদ পণ্যের অন্তর্ভুক্ত লাভকে আমরা কি বলবো? মজুদ পণ্য মানে অবিক্রিত, অবিক্রিত হলে তাকে আমরা বলবো আনরিয়ালাইজড প্রফিট। ক্লিয়ার? বুঝতে পেরেছি? একজন বলেছে 7 নাম্বার প্রশ্ন বুঝিনি। ভাই 7 নাম্বার প্রশ্ন না বুঝলে 9-10-এ ভর্তি হইতে হবে আবার। হ্যাঁ, এটা বাস্তবতা। ঠিক আছে, কে যেন বললো যে 7 নাম্বার বুঝিনি। ভাই এই যে 7 নাম্বার যে প্রশ্নটা না, এই ভ্যাট দিয়ে এইচএসসির পড়াশোনা শুরু হয়। আমি কি ভুল বলেছি বলেন তো? এইচএসসির পড়াশোনাগুলো ভ্যাট দিয়ে শুরু হয়। অ্যাডমিশন লেভেলে এই প্রশ্নগুলো আসা উচিতই না, তারপরেও আসে। ভ্যাট সহ পণ্য ক্রয়, পণ্য বিক্রয়, এগুলো পারেন না কেন? আমার খুব কষ্ট লাগে এগুলো যখন দেখি যে ছেলে মেয়ে পারে না, তখন খুব কষ্ট লাগে। তাহলে শিখেছেন কি আপনার এইচএসসি টা বলেন? আমি মেনে নিলাম আনরিয়ালাইজড রিয়েলাইজড আপনি শিখেননি, কিন্তু যখন দেখি যে ভ্যাটের জিনিসপত্র পোলাপান পারে না, তখন আমি মানে চিন্তা করি যে এরা আসলে কি পড়েছে। বলেন 15% ভ্যাট সহ পণ্য ক্রয় 36,500 টাকা, ক্রয় ফেরত 2,000 টাকা হলে ক্রয় ভ্যাটের পরিমাণ কত? 15% ভ্যাট সহ ক্রয়, 36,500 টাকা। এর মধ্যে আবার ফেরত আছে কত? 2,000 টাকা। ক্রয় ফেরত 2,000 টাকা, তাই না? এখন এখান থেকে পরীক্ষায় আমার দুইটা জিনিস চাইতে পারে, একটা হচ্ছে ক্রয়ের পরিমাণ কত, আর একটা হচ্ছে ক্রয় ভ্যাটের পরিমাণ কত। এই দুইটা জিনিস জানতে পারে। ঠিক আছে, তাহলে দেখেন আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ভ্যাট যখন নির্ণয় করব তখন আগে আমাকে নিট ক্রয়টা বের করে নিতে হবে। কি ক্রয়? নিট ক্রয়। নিট ক্রয় কি করে বের করে? 36,500 থেকে 2,000 টাকা ফেরত বাদ দিতে হবে, তাহলে থাকে কত? 34,500 টাকা, তাই না? এবার আপনাকে যদি বলে ক্রয়ের পরিমাণ কত, ঠিক আছে, এটা তো কি ভ্যাট সহ ক্রয়, তার মানে এই 36,500 টাকার ভিতরে ক্রয়ের টাকা আছে প্লাস ভ্যাটের টাকা আছে, তাই না? মিলে 36,500 হয়েছে। এখন আপনাকে আলাদা করে বলতে পারে ক্রয়ের টাকা কত, আলাদা করে বলতে পারে ভ্যাটের টাকা কত। যখন ক্রয়ের টাকা জিজ্ঞাসা করবে তখন এই 34,500 কে আমরা কি করব? গুণ দিব। ক্রয় মানে 100, 100 ভাগ 115 দিয়ে ভাগ দিব। ঠিক আছে, তাহলে আমি ক্রয়ের টাকা পাবো।
বুঝতে পেরেছি আমরা? তাহলে আমরা কি করব ভাইয়া, আমরা যখন বলবে ক্রয়ের পরিমাণ কত 100 দিয়ে গুণ দিব, 115 দিয়ে ভাগ দিব, কখন? যখন ভ্যাট সহ কথাটা বলবে তখন। ওকে, আচ্ছা। তাহলে আমরা যদি এটাতে কাটাকাটি করি, দেখেন 3 দিয়ে যদি কাটি তাহলে 103 এ 300, 3 15 45, অর্থাৎ 3 বার যাই। আর এখানে শূন্য আছে, তাহলে 300 ইন্টু 100 কত? 30,000 টাকা। এই 30,000 টাকা হচ্ছে ক্রয়ের টাকা। আর ক্রয় ভ্যাট যদি বের করি, আমরা কি বের করব? ক্রয় ভ্যাট বের করব। তাহলে ক্রয় ভ্যাট বের করতে হলে কি করব? 34,500 গুণন ভ্যাট কত? 15%। তার মানে উপরে থাকবে 15, নিচে থাকবে 115। তাহলে আমি কিসের টাকা পাবো? তাহলে আমি ক্রয় ভ্যাটের টাকা পাবো। এটা দিয়ে কাটেন, 3 বার যায়, তাহলে 300। 315 কত? 3 15 45, শূন্য আছে 2টা, অর্থাৎ 4,500 টাকা। এটা হচ্ছে ক্রয় ভ্যাটের টাকা। বুঝতে পেরেছি? বলেন, সবাই কি বুঝতে পেরেছেন আমার কথা? তাহলে এই যে ক্রয় ভ্যাট, ঠিক আছে, এই ক্রয় ভ্যাট হচ্ছে প্রতিষ্ঠানের জন্য চলতি সম্পদ হিসাব, মনে থাকবে। আর বিক্রয় ভ্যাট, বিক্রয়ের ভিতরে যে ভ্যাট থাকে তাকে আমরা বলি বিক্রয় ভ্যাট। এই বিক্রয় ভ্যাট হচ্ছে প্রতিষ্ঠানের জন্য আমার চলতি দায় হিসাব। ক্লিয়ার ঘটনা? একটু বলি, বুঝছি সবাই? বুঝছি না বুঝিনি বলেন? এবার বুঝছেন? মন খারাপ করেন না, একটু কড়া কথা বললাম, মন খারাপ করতে হয় না। এই যে দেখেন, কোনটি মালিকানা সত্ত্বের অংশ নয়? আমি কি বলেছিলাম? সকল মূলধন মালিকানা সত্ত্বের অংশ। সাধারণ রিজার্ভ, দেখেছেন? এই যে রিজার্ভ, রিজার্ভ মানে কি? সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি, মালিকানা সত্ত্বের অংশ। শেয়ার প্রিমিয়াম, শেয়ার প্রিমিয়াম মালিকানা সত্ত্বের অংশ। বন্ড, বন্ড কি মালিকানা সত্ত্বের অংশ? বন্ড তো দায় হিসাব, তাই না? বন্ড হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, তাহলে উত্তর হবে ডি। বুঝতে পেরেছেন ঘটনা? একটু বলি, বুঝতে পেরেছেন? এই যে কি বলেছে, কমিশন চার্জ করার পরবর্তী মুনাফার উপরে। কি বলেছে দেখেন তো, পরবর্তী মুনাফার উপরে ধরতে বলেছে না 10% কমিশন? তাহলে কমিশন দিতে হয়, নিট মুনাফা 20,000 হলে প্রদত্ত কমিশন কত? পরবর্তী বললে কি করে ধরতে হয় বলেন তো? এই যে 20,000 টাকা গুণন 10 ভাগ কত করব? ভাগ করব আমরা কত দিয়ে বলেন তো? 110 দিয়ে নাকি? আচ্ছা সরি, এটা তো পরবর্তী বলেছে, পরবর্তী মুনাফা, তাই না? পরবর্তী মুনাফার উপরে ধরবো। আর হচ্ছে এখানে দেয়া আছে কি? নিট মুনাফা দেয়া আছে, কমিশন চার্জ করার পরবর্তী মুনাফা। আচ্ছা, আর নিট মুনাফা দেয়া আছে। আচ্ছা, এখানে একটু ঘটনা আছে, শোনেন, এখানে একটু ঘটনা আছে, দেখেন। কমিশন চার্জ করার পরবর্তী মুনাফার উপরে 10% হারে কমিশন দিতে হবে। নিট মুনাফা 20,000 টাকা হলে প্রদত্ত প্রদত্ত কমিশন কত, তাই না? আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে নিট মুনাফা দিয়েছে, তাই না? আচ্ছা, চার্জ করার পরের যে মুনাফা, কমিশন চার্জ করার পরবর্তী মুনাফা, কমিশন চার্জ করার পরবর্তী মুনাফাই তো নিট মুনাফা, তাই না? হ্যাঁ, তাহলে কমিশন চার্জ করার পরবর্তী মুনাফা তার মানে কি জানেন? দেখেন, কমিশন পূর্ব মুনাফা, ভালো করে বুঝেন, হ্যাঁ, একটু মাথা খাটাইতে হবে। কমিশন পূর্ব মুনাফা, এখান থেকে মাইনাস করব কাকে? মাইনাস করব আমরা কমিশনকে, ঠিক আছে? দিলে আমরা যে টাকাটা পাবো তার নাম হচ্ছে কমিশন পরবর্তী মুনাফা। কি বলেছি? এই টাকাটার নাম হচ্ছে কমিশন পরবর্তী মুনাফা, তাই না? এই কমিশন পরবর্তী মুনাফারই নাম হচ্ছে নিট মুনাফা। ওকে, কমিশন পরবর্তী মুনাফার নামটা কি? নিট মুনাফা। তাহলে এই কমিশন পরবর্তী মুনাফা, নিট মুনাফা দিয়েছে 20,000 টাকা। আর আমাকে এই কমিশন পরবর্তী বা নিট মুনাফার উপরই 10% কমিশন ধরতে বলেছে। তাহলে আমার কাজ কি হবে? তাহলে আমার কাজ হবে এই 20,000 টাকার উপরে কি করব? এই 20,000 টাকার উপরে 10% করে দিব, তাহলে আমি কমিশন পেয়ে যাব। ঠিক আছে? কত? এই যে 2,000 টাকা। বুঝতে পেরেছি? একটু বলি, কমিশন পরবর্তী বললে কি করব বলেন তো? কমিশন পরবর্তী মুনাফার উপরে দিয়েছে, তাই না? তাহলে কমিশন পরবর্তী মুনাফার উপরে আমি কি করব? কমিশন ধরবো। তাহলে সে কমিশন পরবর্তী মুনাফা বা যেটা নিট মুনাফা আমাদের, সেটাই আমাদের 20,000 টাকা দিয়ে দিয়েছে, তাই তো? তাহলে এর উপরে আমরা 10% করি, তাহলে কত হয়? 2,000 টাকা। তাহলে এটাই হচ্ছে আমার কিসের পরিমাণ? এটাই হচ্ছে আমার কমিশনের পরিমাণ। বুঝতে পেরেছি সবাই? একটু বলি তো, একটু বলি, সবাই ক্লিয়ার কিনা? সবাইকে ক্লিয়ার? কই গেল? এই যে
কমিশন চার্জ করার পরবর্তী মুনাফার উপরে 10% হারে কমিশন দিতে হবে। তো নেট মুনাফা মানে কি? এই পরবর্তী মুনাফা। তাহলে এটাই দিয়ে দিয়েছে 20,000 টাকা, তাহলে এর উপরে ডিরেক্ট 20% মারেন, তাহলে কত হয়? তাহলে আমার এই যে 2,000 টাকা। বুঝছেন ঘটনা? এরপরে আসি আমরা, দেখেন কোনটি ক্ষয়িষ্ণু সম্পদের উদাহরণ? ক্ষয়িষ্ণু সম্পদ মানে কি পড়াইছিলাম আজকে? ক্ষয়িষ্ণু সম্পদ মানে প্রাকৃতিক সম্পদ যেগুলো মানুষ তৈরি করতে পারে না, তাই না ভাইয়া? সুনাম অস্পর্শনীয় সম্পদ, আসবাবপত্র স্পর্শনীয় সম্পদ, মজুত পণ্য চলতি সম্পদ, ইজারা সম্পত্তি অস্পর্শনীয় সম্পদ। তাহলে এখানে ক্ষয়িষ্ণু সম্পদ নাই। এই প্রশ্নটা দিয়েছিল, কিন্তু এই প্রশ্নের মধ্যে কোনো ক্ষয়িষ্ণু সম্পদ নাই, সেজন্য স্টার দেয়া। সঠিক উত্তর অপশনে নাই। ঠিক আছে, সঠিক উত্তর অপশনে নাই। কি বুঝিনি? আর একবার কি বলবো? 4বার বললাম, আর কি বলবো? কি বুঝেননি? কমিশন চার্জ করার পরবর্তী মুনাফা। কমিশন চার্জ করা মানে কি? কমিশন ধরার পরের মুনাফা। তো কমিশন ধরার পরে যে মুনাফাটা পায় তার নাম হচ্ছে নিট মুনাফা। তাহলে সেই নিট মুনাফা আমাকে দিয়ে দিয়েছে এই যে 20,000 টাকা, এর উপরে 10% কমিশন ধরতে বলেছে। তো 20,000 টাকার 10% করেন, তাহলে আপনি কমিশন পেয়ে যাবেন। না বোঝার কি আছে? আমি এই জিনিসটা ভেঙে বুঝাইলাম যে ঘটনাটা এইভাবে আসে। ঠিক আছে, তাহলে কমিশন চার্জ করার পরবর্তী মুনাফা। কমিশন চার্জ মানে কি? ধরা। কমিশন বাদ দেওয়ার পরে যে মুনাফাটা পাই তার নামই তো নিট মুনাফা। এটা তো পূর্ব বলেনি। তার নামে কি? তার নামে নিট মুনাফা। এখন এই নিট মুনাফা কত? 20,000 টাকা দিয়েই দিয়েছে। তাহলে এর ওপরই 10% কমিশন ধরতে বলেছে, তো এর উপরে 10% করেন, 2,000 টাকা। এই যে 2,000 টাকা উত্তর। এরপরে আসি, দেখেন এই যে দেখেন প্রারম্ভিক মজুদ বেশি দেখানো হলে কি হবে? ভাইয়া প্রারম্ভিক মজুদ কি হিসাব? প্রারম্ভিক মজুদ ব্যয় হিসাব। তাহলে প্রারম্ভিক মজুদ বেশি দেখালে ব্যয় বেশি হবে না? তো ব্যয় যদি বেশি হয় তাহলে সম্পত্তি কি হয়? সম্পত্তি কম হয়। তাহলে এটা উত্তর হবে না। ব্যয়ের সাথে সম্পদের সম্পর্ক নেগেটিভ। তাহলে প্রারম্ভিক মজুদ যদি বেশি দেখান তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কি হিসাব? ব্যয় হিসাব। এই ব্যয় বেশি হবে, তাহলে উত্তর হবে বি। ঠিক আছে, তাহলে প্রারম্ভিক মজুদ বেশি দেখানো হলে বিক্রিত পণ্যের ব্যয় কি হবে? বেশি হবে। নিট আই, আই কি হবে? ব্যয় বেশি হলে আয় কম হয়, হবে না। আয় কম হলে মালিকানা সত্ত্ব কম হয়, এটাও হবে না। তাহলে প্রারম্ভিক মজুদ বেশি দেখালে বিক্রিত পণ্যের ব্যয় বেশি দেখায় আর নিট লাভ কম দেখায়। মনে থাকবে, ব্যয় বেশি হলে লাভ কি হয়? কমে যায় না? বুঝতে পেরেছেন? এই হচ্ছে ঘটনা। নিচের কোনটি অস্পর্শনীয় ব্যয়? অস্পর্শনীয় ব্যয় মানে কি বলেন তো? যে ব্যয়টাকে আমরা কি করতে পারি না? টাচ করতে পারি না, তাই না? সেটাকে আমরা অস্পর্শনীয় ব্যয় বলছি। আচ্ছা, অগ্রিম প্রদত্ত বীমা। তাহলে অগ্রিম প্রদত্ত বীমা, আচ্ছা অস্পর্শনীয় ব্যয়। অস্পর্শনীয় ব্যয় কি হয় বলেন? অস্পর্শনীয় ব্যয় কি হয়? প্রশ্নটা কি ঠিক আছে? অস্পর্শনীয় ব্যয় বলতে অস্পর্শনীয় ব্যয় কি হয়? নিচের কোনটি অস্পর্শনীয় ব্যয়? আইওতে আসছে 10-11-তে। ব্যয় তো অস্পর্শনীয় হয় না। উত্তরে কি নিয়েছে এরা? উত্তরে নিয়েছে বি, ঋণপত্রের উপর বাট্টা। ঋণপত্রের উপর বাট্টা তো হয় না। প্রারম্ভিক খরচও তো তাহলে হইতে পারে। আচ্ছা, এই প্রশ্নটা একটু ঝামেলা মনে হচ্ছে। হ্যাঁ, অস্পর্শনীয় ব্যয় বলে কি কিছু আছে বলেন তো? অস্পর্শনীয় সম্পদ আছে, তাই না? ব্যয়কে আবার টাচ করা যায় না এমন কিছু আছে নাকি অস্পর্শনীয় ব্যয়? হ্যাঁ, প্রশ্নটা একটু দেখতে হবে এটা ঠিক আছে কিনা। ঠিক আছে, কারো কাছে প্রশ্ন ব্যাংক থাকলে একটু দেখেন, প্রশ্নটা একটু ত্রুটিপূর্ণ মনে হচ্ছে। হ্যাঁ, অস্পর্শনীয় ব্যয়। অস্পর্শনীয় ব্যয় কি হয় বলেন? ঋণপত্রের উপরে বাট্টা, তার মানে ঋণপত্রে ছাড়, তাই না? ঋণপত্রের ছাড় অর্থাৎ ঋণপত্রের মূল্য হ্রাস, ঋণপত্রের দাম কমে যাচ্ছে, এটা হচ্ছে বিপরীত দায় হিসাব। এটা হচ্ছে বিপরীত দায় হিসাব। ঠিক আছে, তো বিপরীত দায় তো আমাদের উল্টা করে আই 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 কে বাড়াই, বিপরীত দায় আই কে বাড়াই দেয়। হ্যাঁ, হচ্ছে না তো। প্রারম্ভিক খরচ হতে পারে অস্পর্শনীয়, এটা হইতে পারে ভুয়া সম্পদ। তো সেই সেন্স থেকে এটাকে ভুয়া ব্যয় বলতে পারে। ঠিক আছে, সেই সেন্স থেকে এটা উত্তর হইতে পারে যদি হয়। ঠিক আছে, কিন্তু এটা উত্তর বলেছে বি। কেমনে হয়? হয় এই জায়গাতে সমস্যা আছে, আর যদি প্রশ্ন যদি এটাই থাকে তাহলে উত্তর হওয়ার কথা সি নাম্বার। হ্যাঁ, এটা নিয়ে একটু কনফিউশন, এটা একটু দেখতে হবে। ঠিক আছে, 12 নম্বরটা একটু দেখতে হবে, এটা বাদ রাখেন 12টা।
কোনটা দীর্ঘমেয়াদী দায়? তো দীর্ঘমেয়াদী দায় তো বুঝতেই পারছেন, ঋণপত্র, তাই না? ব্যাংক জমাতিরিক্ত চলতি দায়, পাওনাদার চলতি দায়, প্রদেয় হিসাব চলতি দায়। এরপরে সবগুলোই পারবেন আপনারা। দেখেন, কপিরাইট অস্পর্শনীয় সম্পদ, চলতি সম্পদ নয় কোনটি, দালান চলতি সম্পদ নাই, তরিত সম্পত্তি নয় কোনটি, কালকে আমরা দেখলাম, তাই না? তরিত সম্পত্তি নয় কোনটি, আমরা কালকে দেখলাম। তরিত সম্পত্তি নয় দুইটা জিনিস, এই যে দেখেন এই জায়গাতে আছে, কালকে পড়াচ্ছিলাম না? তরিত সম্পদ একটা অগ্রিম খরচও আছে, মজুত পণ্য আছে, দুইটা থাকলে আমরা অবশ্যই উত্তর নিব মজুত পণ্যকে। ঠিক আছে? সম্ভাব্য দায়, এই যে পড়লাম না, কোথায় লিপিবদ্ধ হয়? সম্ভাব্য দায় লিপিবদ্ধ হয় টিকায়, এই যে পাদটিকায়। ঠিক আছে? নোট বা টিকাতে। রেফ্রিজারেটর মানে কি? ফ্রিজ, তাই না? তো ফ্রিজ কি এটা স্থায়ী সম্পদ না? তাহলে স্থায়ী সম্পদ বিক্রয়লব্ধ যে অর্থ পাবেন, বিক্রি করে যে টাকা পাবেন, স্থায়ী সম্পদ বিক্রি করলে তাকে আমরা বলবো মূলধন জাতীয় প্রাপ্তি বলবো, তাই না ভাইয়া? এই যে অনুপার্জিত আয় আসছে, অনুপার্জিত আয় কি হিসাব? দায় হিসাব। কুরিন বা অনাদায়ী পাওনা, এটি হচ্ছে একটি পরিচালন ব্যয়। এই যে বলেছে, এটা একটু মনে রাখবেন। হ্যাঁ, কুরিনের আরেকটা নাম কি বলেন তো? কুরিনের আরেকটা নাম হচ্ছে অনাদায়ী পাওনা। কুরিনের আরেকটা নাম কি? অনাদায়ী পাওনা। তাহলে এই কুরিন বা অনাদায়ী পাওনা কি হবে বলেন তো? এটা অবশ্যই একটি পরিচালন খরচ, কারণ ব্যবসা পরিচালনার সাথে ডিরেক্টলি রিলেটেড। এই যে অলিক সম্পত্তি মানে ভুয়া সম্পদ, এই যে শেয়ার বাট্টা বা শেয়ারের মূল্য ছাড়। ঠিক আছে? এগুলো ভুল করা যাবে না, এগুলো পরীক্ষায় আসবে, ভুল করা যাবে না। ঠিক আছে? এগুলো ভুল করা যাবে না। ঠিক আছে? এগুলো ভুল করা যাবে না, এগুলো একটু দেখতে হবে, ভুল করা যাবে না। এই যে অস্পর্শনীয় সম্পদ, স্পর্শনীয় সম্পদ কোনটি, উদ্বৃত্ত পত্রে অন্তর্ভুক্ত নয় কোনটি, এগুলো সবই পারার কথা, তাই না? পারবেন না হয়তো, 25 নম্বরটা অনেকের সমস্যা হবে, তাই না? এই 25 করে দিই। দেখেন, 15% হারে 1 বছরের বিনিয়োগের সুদ পাওয়া গেল 9,000 টাকা, এক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ কত? দেখেন, 15% হারে 1 বছরের বিনিয়োগের সুদ কত? 9,000 টাকা। তার মানে এই 15% মানে কি 9,000 টাকা? এটা কি আমরা বলতে পারি ভাইয়া? দেখেন তো, 15% হারে 1 বছরের সুদ, তার মানে 15% যে আপনি সুদ ধরেছেন, ধরে সেটা কত টাকা হয়েছে? 9,000 টাকা হয়েছে। এখন আপনাকে জানতে চাচ্ছে বিনিয়োগের পরিমাণ কত। তাহলে আমরা বিনিয়োগের সুদ ধরি কার উপরে? বিনিয়োগের সুদ ধরি আমরা বিনিয়োগের উপরে। তাহলে যার উপরে সুদ ধরি তার মান কত? তার মান 100 না? তার মান হচ্ছে 100। দ্যাট মিনস আমার 100 এর মান বের করতে হবে। বিনিয়োগ মানে কত? 100 এর মান বের করতে হবে। তাহলে আমরা এখানে কি করব? 9,000 সমান 15%, তার মানে 9,000 ভাগ 15 গুণ দিয়ে দিব কত দিয়ে? 100 দিয়ে। তাহলে বিনিয়োগের টাকা আমরা পেয়ে যাব। ঠিক আছে? 15 দিয়ে 90 কে কাটলে 6 বার যায়, শূন্য থাকে 2টা। 600 কে 100 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে উত্তর হবে 60,000 টাকা। কত? 60,000 টাকা। বুঝতে পেরেছি? তাহলে এখানে উত্তর আমার এ। ক্লিয়ার? বুঝতে পেরেছি সবাই? সবাই কি বুঝতে পেরেছি? একটু বলি তাহলে, এই যে বিনিয়োগের সুদ কি আমরা সবাই বুঝতে পেরেছি না পারিনি? একটু বলি তো, বলেন। আচ্ছা, এবার আসি আমরা 26-এ আসি। 26-এ কি বলেছে আমাদের দেখেন তো? 26-এ বলছে 12% বিনিয়োগে 50,000 টাকা, 12% বিনিয়োগ 50,000 টাকা, সুদ পেয়েছেন 4,000 টাকা হলে উদ্বৃত্ত পত্রে অনাদায়ী বিনিয়োগের সুদ কত? অনাদায়ী মানে কি? অনাদায়ী মানে হচ্ছে বকেয়া সুদ কত সেটা জানতে চাচ্ছে। ঠিক আছে? অনাদায়ী মানে কি? বকেয়ার সুদ কত সেটা জানতে চাচ্ছে। তাহলে দেখেন, এই যে আমরা কি করব? 50,000 টাকার 12% সুদ পাবে। তাহলে 50,000 টাকার 12% করি আমরা, কত হয়? 5 12 60, 6,000 টাকা। এই 6,000 টাকা আমার কি? বিনিয়োগের সুদ। 6,000 টাকা আমার বিনিয়োগের সুদ। এখন এই 6,000 টাকা বিনিয়োগের সুদের ভেতরে আপনি পেয়েছেন কত টাকা? 4,000 টাকা। আপনার টোটাল সুদ হবে কত? 6,000 টাকা। আপনি পেয়েছেন কত? 4,000 টাকা। তাহলে এখন পাননি কত বলেন তো? আপনি পাননি হচ্ছে 2,000 টাকা। তাহলে যত টাকা আমি পাইনি তাকে আমরা কি বলবো? অনাদায়ী বা বকেয়া বলবো না? যে টাকা আমি পাইনি তাকে আমরা কি বলবো? অনাদায়ী বা বকেয়া বলবো না ভাইয়া? বলেন তো। তাহলে এখানে আমার অনাদায়ী বা বকেয়া সুদের পরিমাণ কত হবে? এই 2,000 টাকা হবে। সবাই কি বুঝছি আমরা? একটু বলি তো।
একটু বলি, আমরা কি সবাই বুঝতে পেরেছি না পারিনি বলেন? আমরা কি বুঝতে পেরেছি এটা না পারিনি বলেন? বলেন তো ক্লিয়ার কিনা? বিনিয়োগের অনাদায়ী সুদও যা, বিনিয়োগের বকেয়া সুদও তা, সেটি হচ্ছে একটি চলতি সম্পদ হিসাব, তাই না? সেটা হচ্ছে চলতি সম্পদ হিসাব। ক্লিয়ার? আচ্ছা, কই কমেন্ট, কই কারো কমেন্ট দেখি না কেন? হ্যাঁ, বাকি 2000 টাকা পাইনি, সেটাই হচ্ছে অনাদায়ী। ক্লাস কি 57 জন করছে নাকি? 57 জন শো করছে কেন? ও আর না, 209 জন। আচ্ছা, এই বুঝতে পেরেছি এটা আমরা। বিনিয়োগের অনাদায়ী সুদ কিভাবে বের করে একটু বলি, বলেন। ক্লিয়ার? বলেন। এরপরে আসি, দেখেন এই আর্থিক বিবরণী 9 কোনটি, এগুলো পারবেন, এগুলো আর আলোচনা করে সময় নষ্ট করার দরকার নয়। 28 নম্বরটা পরীক্ষায় আসতে পারে, এটা আমরা একটু দেখি, ঠিক আছে? দেখেন, নিট বিক্রয়ের পরিমাণ 7,80,000 টাকা, মোট লাভ 40%, নিট লাভ 25%। উক্ত হিসাবকালে পরিচালন ব্যয় কত, তাই না? তাহলে প্রশ্নটা আসছে বিশদায় বিবরণী থেকে। প্রশ্নটা কই থেকে আসছে? বিশদায় বিবরণী থেকে। দেখেন, বিশদায় বিবরণী তো আমরা করেছি নাকি জীবনে একবার হলেও? তো মোট লাভ থেকে আমাদের পরিচালন ব্যয় যদি আমরা বাদ দিই, তাহলে মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে আমরা নিট লাভ পাই, এটা কি জানি আমরা? একটু বলি তো ভাইয়া, মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে আমরা নিট লাভ পাই, এটা কি আমরা জানি? এটা যদি জেনে থাকি তাহলে দেখেন তো, মোট লাভ কত বলেছে? 40%, নিট লাভ কত বলেছে? 25%, তাই না? তাহলে এটার মান দেওয়া আছে 40%, এটার মান দেওয়া আছে 25%, দিয়ে আমাকে বলছে পরিচালন ব্যয় কত, এটার মান আমাকে বের করতে বলেছে। তাহলে আগে আমরা পার্সেন্টেজে মানটা বের করি। তাহলে এখানে কত হবে বলেন তো? 40 থেকে 25 বাদ দিলে এখানে কত হবে? 15% হয় না? তাহলে এই 15% কত টাকা হবে, এটা বের করতে পারলে আমার উত্তর হয়ে গেল। এখন এই পার্সেন্টেজটা ধরবো কার উপরে? দেখেন তো প্রশ্নে কিসের টাকা দেয়া আছে? প্রশ্নে নিট বিক্রয়ের পরিমাণ দেয়া আছে 7,80,000 টাকা। তাহলে এই 7,80,000 টাকার উপরে আমি যদি 15% করি তাহলে আমার অঙ্ক শেষ। কেমনে করব? দেখেন, এ শূন্য কাটেন, কেটেছেন? আচ্ছা, এখানে পূর্ণ সংখ্যা 15 আর এখানে 78, তাহলে 78 আর 15 গুণ করতে পারেন আপনি? বলেন তো। 5 40 শূন্য, হাতে থাকে কত? 4, 5 7 35, 7 4 কত? 39, তাই না? গুণন 8 একে 8, 7 একে 7, তাহলে কত হয়? 0 7, 7 আর 3 10, 7 আর 1 11, তাহলে কত হইল? 1170 হইল। হইল? শূন্য আছে কয়টা? 2টা, এই যে বসাই দেন, তাহলে কত হইল? 1,70,000 টাকা। এই 1,70,000ই হচ্ছে আমার পরিচালন ব্যয়ের পরিমাণ, যেটা 15%, 1,70,000, 17,000 টাকা, সরি। বুঝতে পেরেছি সবাই? একটু বলি তো। আচ্ছা, প্রশ্নটা কিন্তু আসার মতো প্রশ্ন, হ্যাঁ, ঢাবিতে একাধিকবার আসছে প্রশ্নটা, এবং আপনাদের দেখেন এই যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়েও কিন্তু আসছে, তাই না? আচ্ছা, এবার কি বলেছে দেখেন তো, কমিশন ধার্যের পূর্বের মুনাফার উপর, তাই না? পূর্বের মুনাফা দেয়া আছে, তাই না? মুনাফা দেয়া আছে কিসের? কমিশন ধার্যের পূর্বের মুনাফা দেয়া আছে, আর কমিশন ধার্য করতে বলছে পরের মুনাফার উপর। এর আগে কি ছিল? এর আগে আমার প্রশ্নে পরের মুনাফা ছিল, পরের মুনাফার উপরেই কমিশন ধরতে বলেছে, তাই না? নিট মুনাফা দেয়া ছিল, আর নিট মুনাফার উপরেই কমিশন ধরতে বলেছিল, তাহলে ওই টাকার উপরে পার্সেন্টেজ মারলাম, উত্তর বের হয়ে চলে আসলো। কিন্তু এবার ঘটনা দেখেন, এবার কমিশন ধার্যের পূর্বের মুনাফা দেয়া আছে, আর কমিশন ধার্য করতে বলছে কার উপরে? পরের মুনাফার উপরে। তাহলে এমন যদি কাহিনী হয়, তাহলে সেভাবে কমিশন কি করে আমরা নির্ণয় করা শিখেছিলাম মনে পড়ে? এই যে 42,000 টাকা, তাই না? গুণন কত পার্সেন্ট কমিশন? 5, ভাগ দিব কত দিয়ে? 105 দিয়ে। এইভাবে শিখেছিলাম না? মনে পড়ে? বলেন তো। এই মনে পড়ে না পড়ে না বলেন? কমিশন ধার্যের পূর্বের মুনাফা দেয়া আছে, এখানে যদি বলতো পূর্বের মুনাফার উপরে 5% কমিশন ধরো, তাহলে আমি 5% করে দিলে হয়ে যাইতো। কিন্তু এখানে দেয়া আছে পূর্বের, ধরতে বলছে পরের, তাহলে কি করে করব? 42,000 গুণন 5% ধরতে বলেছে, উপরে 5, নিচে কি করব? 105। এটা আমি কবে শিখাইছিলাম বলেন তো? যেদিন অংশীদারির ম্যাথ শিখাইছিলাম, সেদিন দুইটা জিনিস লিখে দিয়েছিলাম, মনে পড়ে? বলেন।
হ্যাঁ, এই যে একজন বলেছে, মইনুল বলেছে, হ্যাঁ 105 দিয়ে। তাহলে আমরা যদি 5 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে কতবার যায়? 5 21 105 না? 21 দিয়ে যদি 42-কে কাটি কয়বার যায়? 2বার যায়। শূন্য আছে কয়টা? 3টা। তার মানে আমার উত্তর কত হবে? উত্তর হবে 2000 টাকা। তাহলে উত্তর হচ্ছে এই যে 2000 টাকা পেয়ে গেছে। বুঝছেন ঘটনা ভাইয়া? বুঝছেন? মনোযোগ দিয়ে যারা ক্লাস করে তাদের মাথায় আছে না এগুলো? আছে। এবার শেয়ার ইস্যু চ্যাপ্টারে যাই। এই যে প্রশ্নের উত্তর বলতে হবে, এটা বোনাস শেয়ারের এই প্রশ্নটা 1000বার পরীক্ষায় আসে। বিলিখিত মূলধন, এই যে বিলিখিত মূলধন বা শেয়ার মূলধন কি করে বের করে বলেন? কয়টা শেয়ার ইস্যু করেছি গুণন শেয়ারের অভিহিত মূল্য দিয়ে গুণ লাগাবো, তাই না? তাহলে শেয়ার ইস্যু করেছি কয়টা? আমরা যতটা শেয়ার ইস্যু করেছি, এই যে 30,000 শেয়ার এখানে, আর পরে আরো 50,000, তাহলে 30 আর 50 কত? 80,000 শেয়ার। একে গুণ দিব কি দিয়ে? শেয়ারের অভিহিত দাম অর্থাৎ 10 টাকা দিয়ে গুণ দিব। তাহলে 8 লাখ টাকা। এই 8 লাখ টাকাই হচ্ছে শেয়ার মূলধন। ঠিক আছে? এখানে থিওরি কিছু প্রশ্ন আছে, এগুলো আপনারা পড়লেই বুঝতে পারবেন। হ্যাঁ, এগুলো আপনারা পড়লেই বুঝতে পারবেন, এগুলো বাসায় একটু প্র্যাকটিস করবেন আপনারা। ঠিক আছে? এগুলো আপনারা একটু বাসায় প্র্যাকটিস দিবেন। বাজেয়াপ্ত শেয়ার মানে এগুলো থিওরি টাইপ প্রশ্ন বেশি পাবেন আপনি এখানে। থিওরি টাইপ প্রশ্ন আপনি বেশি পাবেন, যেগুলো অনেকগুলো জানেন। এই যে স্টক স্প্লিট মানে শেয়ার খণ্ডন, শেয়ার অবহার কি, এগুলো অলরেডি পড়েছি, তাই না? আচ্ছা, শেয়ার অবহার কি? এখানে দেয়া আছে ব্যয়, না এটা ব্যয় না, এটা হচ্ছে মূলধনী ক্ষতি। উত্তর হবে সি। হ্যাঁ, এটা একটু ঠিক করে নেবেন। হ্যাঁ, অলরেডি তো বলেছি, আগেই বলে দিয়েছি, তাই না? স্টক স্প্লিট মানে কি? শেয়ার খণ্ডন, অর্থাৎ শেয়ারকে কি করা? শেয়ারের সংখ্যা বৃদ্ধি করা। তো শেয়ারের সংখ্যা বৃদ্ধি করলে শেয়ারের দাম কমে যায়। এটা কেন করি আমরা? শেয়ারের ক্রয় ক্ষমতা বা বিনিয়োগযোগ্যতা বাড়ানোর জন্য, যাতে করে সবাই যাতে শেয়ার কিনতে পারে কম দামে, এই কারণে। তাহলে উত্তর হবে বিনিয়োগযোগ্যতা বৃদ্ধি। ঠিক আছে? কোন কোম্পানি লিখিত শেয়ার বাজেয়াপ্ত করা হলে নিচের কোনটি অপরিবর্তিত থাকে? বাজেয়াপ্ত মানে কি? বাজেয়াপ্ত মানে শেয়ারের মালিকানা বাতিল করা। আপনি শেয়ার কিনতে চেয়েছেন, কিনতে চেয়ে শেয়ারের ফুল টাকা পরিশোধ করতে পারেননি। তা আপনি যদি শেয়ার কিনতে চেয়েছেন, আপনার কাছে আমি বিক্রি করতে চেয়েছি, এখন আপনি একটা শেয়ারের দাম 10 টাকা, আপনি 2 টাকা দেওয়ার পরে বাকি আর 8 টাকা দিতে পারছেন না, তাহলে 8 টাকা কি আমি লোকসানের সম্মুখীন হচ্ছি না? আপনি আমাকে কথা দিয়ে আপনি আমার কথা রাখতে পারেননি। তাহলে এই যে আপনি 8 টাকা দিতে পারলেন না, এখন আমি কি করব? আপনার শেয়ারের মালিকানা আমি বাতিল করে দিব। এটাকে বলা হয় বাজেয়াপ্ত করা। আর বাজেয়াপ্ত টাকার পরিমাণ তখন কত হবে জানেন? ওই যে আপনি 2 টাকা দিয়েছিলেন, ওই 2 টাকা আপনাকে আর আমি দিব না, ওটা বাজেয়াপ্ত করে আমার কোম্পানি নিয়ে নিবে। আর এই বাজেয়াপ্তকৃত অর্থ কোথায় যাবে জানেন? এই বাজেয়াপ্তকৃত অর্থ যে জমা হবে মূলধন সঞ্চিতি হিসাবে। কোন হিসাবে? মূলধন সঞ্চিতি হিসাবে। আছে না এই প্রশ্নটা? 1000 বার আসছে। দেখেন, এই যে বাজেয়াপ্ত শেয়ার পুনরায় বিলি করা বাজেয়াপ্ত অংশ কোন হিসাবে স্থানান্তর করা হয়? তাহলে এই যে মূলধন সঞ্চিতি হিসাবে স্থানান্তর হবে বাজেয়াপ্তকৃত অংশ। ওকে? এই যে এটা ম্যানেজমেন্টও আসতে পারে। কোম্পানি যখন প্রথমবারের মতো জনগণের কাছে শেয়ার ইস্যু করে, তখন তাকে বলা হয় আইপিও। আইপিওর ফুল মিনিং কি? ইনিশিয়াল পাবলিক অফারিং। হ্যাঁ, জীবনে প্রথমবার যখন কোম্পানি কি করা যায় বলেন তো? শেয়ার ইস্যু করতে যায়, তখন তাকে বলে ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও। এগুলো দেখবেন, এগুলো থিওরিটিক্যাল প্রশ্ন, এগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন। যে আলোচনা হয়েছে ওর মধ্যে কমন পাবেন, পড়লেই বুঝতে পারবেন। বাজেয়াপ্ত পুনর্বিক্রির বাট্টার হার কত, এগুলো পারবেন আপনারা এমনি। অভিহিত মূল্য থেকে ইস্যুকৃত মূল্য বেশি হলে কি বলি? শেয়ার প্রিমিয়াম, তাই না? শেয়ার ইস্যু করা হলে কি ঘটবে? শেয়ার ইস্যু করলে কি হয় বলেন? বোনাস শেয়ার ইস্যু করা হলে কি হয়? মালিকানা সত্ত্ব অপরিবর্তিত থাকে, তাই না? কোম্পানি যখন নিজের শেয়ার নিজে ক্রয় করে, তাহলে তাকে কি বলে? ট্রেজারি স্টক বলে। ট্রেজারি স্টক হচ্ছে একটি বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব। কেন? মালিকানা সত্ত্বকে কমিয়ে দেয়। এই যে স্টক স্প্লিট করলাম না, এই স্টক স্প্লিটেরই বাংলা হচ্ছে শেয়ার খণ্ডন। তো এটা আমরা কেন করি বলেন তো? দুই ভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে, তাই না? তো শেয়ার খণ্ডন কেন করি? এই বিনিয়োগযোগ্যতা বৃদ্ধির জন্য করি। একই জিনিস আসছে। এই যে লভ্যাংশ সমতাকরণ তহবিল আসছে, পড়াইছি না? লভ্যাংশ সমতাকরণ তহবিল কোন ধরনের সঞ্চিতি বা তহবিল? কিসের জন্য রাখি? লভ্যাংশের জন্য, বিশেষ কাজের জন্য, সেজন্য বিশেষ সঞ্চিতি তহবিল। ঠিক আছে? এই যে পূর্বে ঘোষণাকৃত লভ্যাংশ প্রদান, পূর্বে ঘোষণা করেছিলেন কিন্তু এখন প্রদান করছেন। পূর্বে যখন ঘোষণা করেছিলেন আপনার কি হয়েছিল? দায় বেড়েছিল। লভ্যাংশ ঘোষণা করলে দায় বেড়ে যায়। তো এখন কি করছেন? প্রদান করে দিচ্ছেন, দায় কমে গেল। লভ্যাংশ কি দিয়ে পরিশোধ করি? টাকা দিয়ে। দ্যাট মিনস আমার সম্পদ কমে গেল। তার মানে কি হবে বলেন তো? দায় হ্রাস পাবে আর সম্পদ হ্রাস পাবে, তাই না? দায় ও সম্পদ হ্রাস পায়। এই যে উত্তর সি। বোঝা গেছে? এই যে অদাবিকৃত লভ্যাংশ,
পেনশন তহবিল, কল্যাণ তহবিল পড়াইছি, অদাবিকৃত লভ্যাংশ যে দাবি করেনি, পেনশন তহবিল, দায়ী হয়ে আছি, কর্মচারীদেরকে দিতে হবে, কল্যাণ তহবিলও কর্মচারীরা পায়, এগুলোকে আমরা বলি চলতি দায় হিসাব। কি দায় হিসাব? কোন ধরনের দায়? এগুলো চলতি দায়। বুঝতে পেরেছি? শেয়ারের মূল্য ছাড় মানে শেয়ার অবহার, এই শেয়ার অবহার কি হবে? অলিক সম্পদ হবে, তাই না ভাইয়া? বলেন। এই শীটটা সবাই ভালো করে পড়ে ফেলবেন, এই শীটটা ভালো করে পড়ে ফেলবেন। 35 নম্বর বুঝিয়ে দিবেন স্যার। কোন 35 নম্বর? 35 নম্বর না বুঝাইলাম একবার? কোন 35 নম্বর? ও আচ্ছা সরি, এখানে আবার 35 এইভাবে হয়ে গেছে। ও আচ্ছা, বাজেয়াপ্ত অর্থের পরিমাণ দেখেন, 1000টি শেয়ার রয়েছে, আবেদনে 10 টাকা, আবন্টনে 25 টাকা, অবশিষ্ট 15 টাকা চূড়ান্ত তলবে দেওয়া হয়। এখন আবেদন, আবন্টন আর অবশিষ্ট তলব কি? এগুলো হচ্ছে কিস্তি, অর্থাৎ 3 বারে টাকা দিবেন। প্রথমবারে টাকা দিলে আবেদন বলে, দ্বিতীয়বারে টাকা দিলে আবন্টন বলে, আর তৃতীয়বারকে বলে চূড়ান্ত তলব, মানে চূড়ান্ত ভাবে টাকা শোধ করে দিবেন, অর্থাৎ একটা শেয়ারের দাম আপনি 3 বারে শোধ করবেন। এখন বলেছে চূড়ান্ত তলব আদায় করা হয় মিস্টার এক্স নামে একজন ব্যক্তি 500 শেয়ারের আবন্টনের টাকা না দিতে পারায় কোম্পানি তার শেয়ার বাজেয়াপ্ত করলো। দেখেন, 500 শেয়ারের আবন্টনের টাকা দিতে পারেনি, এই জায়গায় এসে আটকে গেছে। তাহলে বাজেয়াপ্ত করা মানে কি? যতটুকু টাকা সে দিয়েছে ওই টাকাটাকে আমি বাজেয়াপ্ত করে ফেলবো। তাহলে আবন্টনের টাকা দিতে পারেনি, তার মানে সে কোন টাকা দিয়েছে? আবেদনের টাকা দিয়েছে, তার মানে আমি 10 টাকা কি করব? বাজেয়াপ্ত করব। হইলো? এখন কয়টা শেয়ারের দিতে পারেনি? 500টি শেয়ারের দিতে পারেনি, তাহলে গুণন 500, তাহলে সমান কত হবে? সমান হবে 5000 টাকা। এই 5000 টাকায় আমার কি হয়ে যাবে? বাজেয়াপ্ত হয়ে যাবে। ঠিক আছে? বুঝতে পেরেছেন? 35 নম্বর। ইরফান সাদিম, ইরফান সাদিম বুঝতে পেরেছেন? বলেন, ইরফান সাদিম বুঝতে পেরেছেন না পারেননি? বলেন আমাকে। ক্লিয়ার? দেখেন, বাজেয়াপ্ত কোনটা করব? আমি যতটুকু টাকা পরিশোধ করেছি, করার পরে আটকে গেছি, বলেছে আবন্টনের টাকা দিতে না পারাই, মানে এই 25 টাকা দিতে পারেনি, তাহলে সে দিতে পেরেছিল কোনটা? আবেদনের টাকা দিতে পেরেছিল, তাহলে এটাকে আমি বাজেয়াপ্ত করব। কয়টা শেয়ারের? 500 শেয়ারের, তাহলে 10 × 500 5000। 22 বুঝিনি? কোন 22 বুঝেননি ভাই? কত নম্বরের 22 যে বুঝেননি আল্লাহ পাকি জানে। কোন 22টা বলেন তো? কোন 22? এ 22? এ 22 না বুঝলে একটা চটকানি খাবেন, তারপরে বুঝবেন আবার। হ্যাঁ, এ 22, এ 22 বুঝেননি না? কোন 22 বলেন তো? এ লভ্যাংশ সমতাকরণ তহবিল বুঝেননি না? কোনটা বলেন? আমিন উদ্দিন বলেন, এ 22 না উপরের 22? কোন 22 বলেন? লভ্যাংশ সমতাকরণ তহবিলের 22 না উপরের 22? এই লভ্যাংশ সমতাকরণ তহবিল কতক্ষণ আলোচনা করেছি? হ্যাঁ, ঘুম থেকে উঠে এসে 22 বুঝিনি বললে হবে? না উপরের 22 বুঝেননি? দেখি উপরের 22-এ কি আছে। কোনটি অস্পর্শনীয় স্থায়ী সম্পদ? না বোঝার কি আছে? 2/22 বোঝার কথা। ঠিক আছে, না বুঝলে প্রথম থেকে ক্লাস করতে হবে। ঠিক আছে? লভ্যাংশ সমতাকরণ তহবিল বুঝেননি? ঘুমাইছিলেন না কি খাচ্ছিলেন বলেন? রোজা রমজানের দিনে কি ঘুমাইছিলেন না কি খাচ্ছিলেন? বুঝেননি? তা আমি এই রোজা থেকে এত কষ্ট করে ভ্যাঁ ভ্যাঁ করে বক্তৃতা দিয়ে এগুলো কি বুঝাইলাম? তখন কি ঘুমে পড়ে গেছিলেন না কই গেছিলেন বলেন? এগুলো কি বুঝাইছি? হ্যাঁ, এগুলো কি বুঝাইছি? এগুলো তখন কই ছিলেন? হ্যাঁ, কি করছিলেন তখন? এই যে বিশেষ তহবিল, কেন বিশেষ তহবিল, কোথায় কাজ হবে, কি জিনিস, কি করছিলেন তখন আমাকে বলেন? হ্যাঁ, কি করছিলেন তখন? যারা প্রশ্ন করবেন না, ঘুম থেকে উঠে মনে হয়েছে একটা প্রশ্ন করি ক্লাসে ঢুকে, এগুলো করা যাবে না ভাই। হ্যাঁ, এগুলো লং টার্মে আপনার জন্য ক্ষতি, দীর্ঘমেয়াদে আপনার জন্য ক্ষতি বয়ে নিয়ে আসবে। কোন 36-এর অ্যান্সার ভুল? কোন 36-এর অ্যান্সার ভুল? তো 36-এর অ্যান্সার ভুল, এটা তো পড়ানোর সময় বলেই দিলাম যে মূলধনী ক্ষতি কেটে দেন। বলেছি না? বলেছি না বলিনি বলেন তো? এই যে 36-এর যে অ্যান্সার ভুল, এটা আমি কি পড়ানোর সময় বলেছি না বলিনি বলেন? শেয়ার অবহার কোম্পানির কি, আমি কি এটা পড়ানোর সময় বলেছি না বলিনি? এটা কেটে দিলাম না? এটা ঠিক করে নেন। মূলধনী ক্ষতি দিয়ে দাগ দিয়েছিলাম, একটু রেকর্ড ক্লাস দেখবেন, দাগ দিয়েছিলাম না দিইনি একটু বলেন তো আমাকে? হ্যাঁ, আর পড়ানোর সময় কি পড়াইছিলাম? এই যে শেয়ার অবহার, কি পড়াইছিলাম? মূলধন জাতীয় ক্ষতি। দেখছেন? অ্যাটেনশন কতদূর আর মনোযোগের অবস্থা দেখেন। বলেন।
অ্যাটেনশনের কি অবস্থা চিন্তা করেন, ভার্সিটি কি এমনি এমনি আসবে রে ভাই? দুনিয়া কি এত সহজ? বলেন, দুনিয়া আসলে সহজ না, দুনিয়া কঠিন। হুম, দুনিয়া কঠিন, বুঝছেন? যাই হোক, বিষয় না। তাহলে আমাদের 9 নম্বর ক্লাস শেষ হয়ে গেল, আর মাত্র 3টা ক্লাস আছে আপনাদের সাথে, দিয়ে আপনাদের সাথে জার্নিটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? দীর্ঘ এক জার্নি, যদিও এবার জার্নিটা শর্ট ছিল, মোটামুটি 5-6 মাস। গত বছরের জার্নিটা ছিল 9 মাসের। দীর্ঘ এক জার্নি দ্রুতই শেষ হতে যাচ্ছে, তাই না? আর মাত্র 3টা ক্লাস আছে, তাই না? আর মাত্র 3টা ক্লাস আছে, 12টা ক্লাস নিব। তার মধ্যে ইনশাল্লাহ সোমবারে একটা হবে 10 নম্বর ক্লাস, বৃহস্পতিবার একটা হবে 11 নম্বর ক্লাস, আর একটা ক্লাস হয় শুক্রবার, না হলে সামনে শনিবার নিয়ে আপনাদের সাথে ক্লাস শেষ হয়ে যাবে। আর আমাদের 12টা ক্লাস হইলে আরেকটা মডেল টেস্ট হবে আমাদের, তারপরে একটা পুরা বইয়ের উপরে একটা মডেল টেস্ট হবে। এরপরে যে 12টা লেকচার আছে, ঈদের মধ্যে মানে ঈদের আগে আমি 12টা লেকচারের 12টা পরীক্ষার লিস্ট দিয়ে দিব, রিভিশন দিয়ে আরেকবার ওই 12টা পরীক্ষা আপনারা দিবেন বাসায়। আর আমি 2টা ক্লাসের লিঙ্ক দিব, রেকর্ডেড ক্লাস। এই 2টা ক্লাস সুন্দর করে করে যাবেন। একটা ক্লাসে আপনার থিওরি পার্ট কমপ্লিট হবে, একটা ক্লাসে আপনার ম্যাথ পার্ট কমপ্লিট হবে ওভারঅল অ্যাকাউন্টিং এর উপরে। ঠিক আছে? এই ক্লাসগুলো করে যান। আর আমি ঈদের পরে হয়তো 22, 23, 24 এই তারিখের মধ্যে, 27 তারিখে যেহেতু পরীক্ষা, তো 4-5 দিন আগে 22 তারিখ, 23 তারিখ বা 21 তারিখ, 23 তারিখ এর মধ্যে দেখা যাচ্ছে, 21 তারিখ তবে ঈদের পরে হয়ে যায়, ওই 23-24 তারিখ এরকম চেষ্টা করব যে একটা বা 2টা একটা ওভারভিউ ক্লাস টেনে দেওয়ার। ঠিক আছে? তো এগুলো করেন, পরীক্ষাগুলো দেন। যে জিনিসগুলো ভুল করছেন, যে জিনিসগুলো বারবার ভুল হচ্ছে, যে জায়গাগুলোতে বারবার প্রবলেম, সে জায়গাগুলো একটু পড়া শুরু করেন। আর সময় আছে যেহেতু হাতে, একটা জিনিস করবেন, একটা জিনিস পারছেন না, সাথে সাথে মাথা না খাটাই এটা ভুল আছে, এটা এ আছে, গ্রুপে পোস্ট করে বসে থাকেন। ভাই, আপনি গ্রুপে পোস্ট করেন যতক্ষণ, অতক্ষণ যদি আপনার কাছে যে এইচএসসির বই আছে, অ্যাডমিশনের বই আছে, বিভিন্ন বই আছে, এগুলো যদি একটু ঘাটাঘাটি করেন, দেখবেন এটার উত্তর পেয়ে গেছেন আপনি। তো আপনাদের এই প্রবণতাটা হচ্ছে সবচেয়ে খারাপ, এটা আপনার জন্য খারাপ করবে। ঠিক আছে? সেটা কি? সেটা হচ্ছে ওই যে মনি ইয়া করি যে খারাপ বলতে, যে মনে করেন একটা জিনিস পারলাম না, সাথে সাথে ফেসবুক আছে পোস্ট করে দিলাম, তো এটাতে আপনার শেখার যে আগ্রহ সেটা নষ্ট হয়ে যায়, আপনার যে জানার যে ব্যাপারটা সেটা নষ্ট হয়ে যায়। অনেক ছেলে মেয়ে পারছে না, বই পুস্তক ঘেটে দেখবেন উত্তর বের করে ফেলেছে। তো এই জিনিসটা করতে হবে, এই জিনিসটা যত করবেন আপনি ওই জিনিসটার নলেজ ভিতরে ঢুকতে পারবেন। আপনি চিন্তা করেন একটা জিনিস, অনেক ছেলে মেয়ে কি করে, এই যে আমি ক্লাস নিলাম, একটা পিডিএফটা দিব, পিডিএফ এ দেখা যাচ্ছে একটা প্রশ্ন পারছে না, আমাকে ইনবক্স করবে। তা আমি জিজ্ঞাসা করি, আমি এই প্রশ্নটা তো ক্লাসে বুঝাইলাম, আপনি কি ক্লাস করেছেন? তখন বলে কি জানেন, না ভাই আজকে ক্লাসটা করা হয়নি, কারেন্ট ছিল না, বাসায় কাজ ছিল, ভাই আমি কাজ করি, বাইরে ছিলাম, না ভাই আজকে ক্লাসটা করা হয়নি, অসুস্থ ছিলাম। তা আমি বলছি, ভাই আমি তো ক্লাসে করাইলাম, তা আপনি কি মনে করেন যে আমি ক্লাসে বুঝাইলাম সশরীরে উপস্থিত হয়ে, সেই বোঝা না বুঝে আপনি আমাকে ইনবক্সে দিচ্ছেন, আমি লিখে লিখে তার চেয়ে বেশি বুঝাইতে পারবো আপনাকে? তো এই জিনিসগুলো হচ্ছে ভুল। নিজের আগ্রহ থাকতে হবে। টিচার যদি 1 পায়ে যায়, আপনাকে 2 পা আগাইতে হবে। এমন অ্যাবিলিটি যদি তৈরি করতে পারেন, তাহলে আপনার চান্স কেউ মিস দিতে পারবে না। আর যদি মনে করেন টিচার যতটুকু পড়াবে সবই আমাকে টিচার করে দিবে, তাহলে তো হইলো না ভাই। সবই যদি টিচার করে দেয়, তাহলে তো টিচার তো আপনার হয়ে পরীক্ষাটাও দিতে পারবে, তাই না? সব টিচার করে দিবে না। সবই যদি টিচার করে দিত, তাহলে প্রতিটা স্টুডেন্ট চান্স পাইতো। পার্থক্যগুলো তৈরি হয় এভাবেই। টিচার 1 পা গেলে স্টুডেন্ট 2 পা যায়। তো এরকম ভাবে যারা পড়াশোনা করে লেগে থাকে, তারাই কিন্তু অ্যাকচুয়ালি পার্থক্য করে ওই যে ভালো ভালো ভার্সিটি অলরেডি চান্স পেয়ে গেছে। এখনো গুচ্ছের ভিতরে ভালো ভালো ভার্সিটি আছে। চেষ্টা করেন, এই জিনিসগুলো ধরার ট্রাই করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে? তো যাই হোক, সমস্যা নাই, চেষ্টা করেন। সৃষ্টিকর্তা সুযোগ দিয়েছে, আমরা শুধুমাত্র চেষ্টা করতে পারি, তাই না? তো এই চেষ্টাটা যাতে 100তে 100 হয়, এটাই চাও আপনাদের কাছে। আপনাদেরকে চান্স পাইয়ে আসতে হবে, জীবন দিয়ে হলেও চান্স পাইয়ে আসতে হবে। চান্স না পাইলে মান ইজ্জত থাকবে না, এরকম আশা আমি কখনোই করি না। কোনো স্টুডেন্টকে আমি বলি না যে চান্স পাইতেই হবে, তোকে জীবন দিয়ে দিয়ে চান্স পাইতে হবে। ঠিক আছে? বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে সৃষ্টিকর্তা সবাইকে সুযোগ দিয়েছে, অনেকে সুযোগকে কাজে লাগাই দিয়েছে। আপনি এখনো সুযোগকে কাজে লাগাতে পারছেন না, তার মানে আপনার ওই চেষ্টাটা এখনো 100তে 100 হয়নি। আমার জাস্ট চাওয়াটা এটাই যে আপনি 100তে 100 আপনার নিজের সর্বোচ্চটুকু দিয়ে আসেন, এটাই আমার চাওয়া। কারণ যে স্টুডেন্ট 100তে 100 দিবে, তাদের মধ্যে থেকে 100 জনের মধ্যে 90টি স্টুডেন্ট চান্স পাবে। এটা আমার প্র্যাকটিক্যাল ধারণা, দেখা প্রচুর স্টুডেন্ট দেখেছি প্রতি বছর। এমন স্টুডেন্টও দেখেছি এসএসসি তে পড়তে আসছে আমার কাছে, রিডিং করতে পারে না, ইংরেজি রিডিং করতে পারে না, সেই ছেলে গুচ্ছতে 84তম হয়েছে। ঠিক আছে? জগন্নাথ যখন ছিল, জগন্নাথে পড়ছে।
তো এরকম রেজাল্ট করেছে কেন? ওই যে চেষ্টার ফলে হয়েছে। অনেক স্টুডেন্ট খুব ভালো পারে, নটরডেমের স্টুডেন্ট, এই সেই বিশাল ব্যাপার, সিলেবাস আগেই শেষ হয়ে গেছে, কোনো ভালো ভার্সিটিতে চান্স পায়নি, লোয়ার লেভেল ইউনিভার্সিটিতে পড়ছে। এরকম উদাহরণ প্রচুর আছে প্রতি বছর। তো আপনিই পারেন, সৃষ্টিকর্তা আছে, তিনি আপনাকে হেল্প করবে, তাই তো নাকি? কিন্তু কিছু দেখে তো হেল্প করবে, কোনো কিছুর বিনিময়ে তো আপনাকে হেল্প করবে। তো এই বিনিময়টাকে যাতে আমরা দেখাইতে পারি, এটা আমাদেরকে এনশিওর করতে হবে। ঠিক আছে? এটাই। তো যাই হোক, ভালো থাকেন সবাই, শেষ করলাম, আল্লাহ হাফেজ।